মামলা আছে দেখবেন, রাজনৈতিক মামলাগুলোতেই এই 141 ধারার উপাদান দিয়ে মামলা দায়ের করা হয়, যে পুলিশের কাজে বাধা দিয়েছে, পুলিশের উপর হামলা করা হয়েছে, আনলফুল অ্যাসেম্বলি মাধ্যমে তারা সহিংসতা ঘটাইছে, এই ধরনের বক্তব্য দেওয়া হয়ে থাকে। তো এই ধারার সঙ্গে আমাদের 149 ধারারও মিল আছে, যেটা আমরা 34 ধারার যখন আলোচনা করছি গত ক্লাসে, তখন আমরা কিছু বিষয় ওই জায়গা থেকে পড়ে ফেলছি। তারপরেও আজকে প্রাসঙ্গিক যেহেতু আমরা আলোচনায় নিয়ে আসবো এটা। তো শুরুতে যেটা আসবে সেটা হচ্ছে যে কোন ধারাতে আছে আনলফুল অ্যাসেম্বলিটা, সেটা হচ্ছে 141 ধারাতে আছে। আনলফুল অ্যাসেম্বলি 141 ধারায় 5টা যে ধরন আছে, এই ধরন কোনো একটি উদ্দেশ্যকে সামনে রেখে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যখন একটি সমাবেশ করবে বা উপস্থিত থাকবে, তখন সেটিকে বেআইনি সমাবেশ বলবে। এটা হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি। এই আনলফুল অ্যাসেম্বলি এই ধারা থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে। নাম্বার ওয়ান, অবৈধ সমাবেশ বা বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি, যেভাবে আসুক না কেন, ইংরেজি টার্ম যদি ব্যবহার করে, লিগাল টার্মটা, তাহলে ইউজ করবে আনলফুল অ্যাসেম্বলি কোথায় আছে। আর যদি বাংলা ভাষা ব্যবহার করে তাহলে লিখবে বেআইনি সমাবেশের সংজ্ঞা কোথায় আছে। 141 ধারাতে আছে। সমাবেশ হতে হলে কতজনের উপস্থিতি থাকা প্রয়োজন? কমপক্ষে 5 জন আসামির উপস্থিতি থাকা প্রয়োজন। যদি 5 জন উপস্থিত না হয় বা 4 জন হয়, তাহলে সেটি আনলফুল অ্যাসেম্বলি হবে না। যেমন কোনো এক জায়গায় কেউ দাবি দেওয়া নিয়ে কারোর সঙ্গে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে দেখা করতে গেল, ওই প্রতিষ্ঠান যদি ওই দাবিকারীদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে চায়, তখন তারা যদি 5 বা ততোধিক না হয়, তাহলে এই ধারা আনলফুল অ্যাসেম্বলি হিসেবে মামলা দায়ের করতে পারবে না, অন্য মামলা করতে পারবে। কিন্তু আনলফুল অ্যাসেম্বলি হতে হলে অবশ্যই 5 বা ততোধিক ব্যক্তি থাকতে হবে। তো 5টা ধরন আছে, আমরা একটু দেখে নিই কি কি ধরন আছে। এটা হচ্ছে বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব পালনে বাধা প্রদান করা। অর্থাৎ সরকারি দায়িত্ব পালন করতেছে এইরকম কোন কর্মকর্তাকে তার কাজে বাধা দেয়া, এটা বল প্রয়োগের মাধ্যমে। এই যে বল প্রয়োগের মাধ্যমে সরকারি কর্মকর্তাকে তার দায়িত্বে বাধা দেওয়া, এই ইস্যুটাকে ধরেই পুলিশ মামলা দায়ের করে। যত পলিটিক্যাল কেস হয় দেখবেন যে এই আনলফুল অ্যাসেম্বলির কথাটা উল্লেখ থাকে, যে বেআইনি সমাবেশে জনতাবদ্ধ হয়ে তারা পুলিশের উপর হামলা করছে বা পুলিশের কাজে বাধা দিয়েছে। অর্থাৎ ছত্রভঙ্গ যখন করতে যায় পুলিশের উপরে, তখন স্বাভাবিকভাবে পুলিশ একটু হ্যাম্পার হয় তাদের কাজে, এই কারণে পুলিশ এই মামলাগুলো দিয়ে থাকে। তো এই জায়গায় যে মামলা ধারাটা দিয়ে থাকে সেটা হচ্ছে দণ্ডনীয় অপরাধের যে সাজা ধারাটা আছে সেই ধারাতে। দ্যাট মিনস যে ধারাতে সাজার কথা উল্লেখ আছে। আর আমরা 141-এ সংজ্ঞা পড়তেছি যে আনলফুল অ্যাসেম্বলি যদি হতে হয় তাহলে কি কি শর্ত থাকতে হবে। এই পেনাল কোড একটা মজার আইন। যদি এই পেনাল কোডটা বাদী পক্ষের আইনজীবী ভালো বোঝেন, তাহলে মামলাটা ড্রাফটটা এত সুন্দর করে সাজাতে পারবেন, পুঁতি দিয়ে যেমন মালা গাঁথে, ঠিক তেমনি ভাবে এমন সুন্দর করে মালা গাঁথবেন যে ওই জায়গায় কোনো ফাঁক ফোকর খুঁজে পাবে না আসামি পক্ষ। আর যদি আসামি পক্ষের আইনজীবী হন, তাহলে আপনি বাদী পক্ষের যে মামলাটা দায়ের হয়েছে তার প্রসিডিংসে কোন জায়গায় ভুল আছে এটা আপনি ধরতে পারবেন। কেউ একজন বললো যে আনলফুল অ্যাসেম্বলি বেআইনি জনতাবদ্ধ হয়ে তারা হামলা করছে, তাহলে জনতাবদ্ধ হয়ে হামলা করলে বা বেআইনি সমাবেশ হতে হলে কি কি শর্ত থাকতে হবে, এই শর্তটা আপনি 141 ধারাতে দেখতে পাবেন। আর এক যে এজাহারটা দায়ের হয় মামলার, অথবা যদি কোর্টে মামলা দায়ের হয় আরজি, এই আরজি অথবা এজাহার থেকে দেখা যাবে যে এই ঘটনাতে ঘটনাটা কি বলছে, সেই ঘটনার সঙ্গে এই ধারার যে প্রি রিকুইজিট থাকতে হবে এটা ঠিক আছে কিনা। এটা যদি ঠিক না থাকে তাহলে ওই ধারায় শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। সরি, আমি একটু
জি সরি, আমি আপনাদের ডিস্টার্ব করলাম। তো এই উপাদান যদি থাকে তখন এই অপরাধ হবে, অন্যথা অপরাধ হবে না। তাহলে প্রথমটা দেখলাম যে বল প্রয়োগ করতে হবে, সরকারি কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে বল প্রয়োগ থাকতে হবে, শুধু বাধা দিলে হবে না, এই বাধাটা বল প্রয়োগ করতে হবে। এই বল প্রয়োগ যখন এই যে লোক সংখ্যা বেশি হচ্ছে তখন একটা শক্তি কাজ করে, এই শক্তিটাই মূলত এই জায়গায় দেখাচ্ছে যে 5 বা ততোধিক ব্যক্তি যখন উপস্থিত হবে তখন তাদের একটা শক্তি হয়। এজন্যই কোনো কিছুর প্রতিবাদ করতে হলে এই যে যে মিছিল হয়, মিছিল কেন, যে একটা মিছিল হলে অনেকগুলো লোক থাকে, একটা শক্তি দেখা যায়, শক্তি প্রদর্শন হয়। এই শক্তি দেখে যাদেরকে এটা দেখানো হচ্ছে তারা ভীত সন্ত্রস্ত হয়। এই কারণে বেআইনি সমাবেশ যদি হয়, কখনো 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়, তাহলে সরকারি কাজে যারা দায়িত্ব পালন করে কর্মকর্তা আছে তারা ভীত সন্ত্রস্ত হয়। কারণ ওই জায়গায় তারা আহ, দায়িত্ব পালনে ব্যাহত হয়। তো যাই হোক, 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে আইন বা আইনি প্রক্রিয়ায় বলবৎকরণে বাধা প্রদান। দেখা যাচ্ছে পুলিশ নিরস্ত করতে আসছে জনতাবদ্ধকে, বা কি বলে যে ছত্রভঙ্গ করতে আসছে, তখন এই জনতাবদ্ধ মিছিল করে পুলিশের উপর হামলা করলো, বা অথবা পুলিশকে সেই ঘটনাস্থলে আসতে দিল না, সমাবেশ স্থলে ব্যারিকেড দিয়ে তারাই জনতারাই আটকায় রাখলো, যে পুলিশ ওই জায়গায় এসে ছত্রভঙ্গ করতে পারলো না। তাহলে পুলিশের ঊর্ধ্বতন নির্দেশ হচ্ছে যে ছত্রভঙ্গ করে দেয়, এটা যখন পারে নাই তাহলে আইনি কাজে বাধা প্রদান দেওয়া হচ্ছে, যে বলবৎকরণে বাধা দিচ্ছে। 3 নম্বর হচ্ছে ক্ষতি, এরপরে অপরাধমূলক অনধিকার প্রবেশ, যে ক্ষতিটা কি নিশ্চিত। যেমন কেউ কোনো জায়গায় একটা সমাবেশ করে কোনো সরকারি স্থাপনায় হামলা করলো, তাহলে এই সরকারের কিছু আর্থিক ক্ষতি হলো, অর্থাৎ দেশের সম্পত্তি বিনষ্ট হলো, নষ্ট হলো। এই নষ্ট হওয়ার ফলে কোনো পক্ষ কিন্তু উপকৃত হয়নি। মিসচিপটাকে আমরা 425 ধারাতে পড়বো, এই পেনাল কোডে আছে, যে মিসচিপটা হচ্ছে যে এই জায়গায় এমন ভাবে, যেমন আমার এই মোবাইলটা আছে, এই মোবাইলটা একজন ব্যক্তি নিয়ে ধরে আছাড় মারলো, আছাড় মেরে ভেঙে ফেললো রাগ করে, অথবা একটা আংটি আছে, আংটিটা খুলে নিয়ে সে কি করলো, পুকুরের মধ্যে ফেলে দিল। তাহলে এর দ্বারা যে ব্যক্তি ফেলে দিল সেও কিন্তু কোনো লাভবান হয়নি। চুরি করলে চোর লাভবান হয়, এরপরে ছিনতাই করলে, চাঁদাবাজি করলে কোনো একটা পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো একটা পক্ষ লাভবান হচ্ছে। কিন্তু মিসচিপ বা ক্ষতিতে কোনো পক্ষ লাভবান হয় না, যেটা 425 ধারাতে আছে। এই জায়গায় মূলত সবাই ক্ষতিগ্রস্ত, অর্থাৎ সবাই বলতে সে তো আর, তার কোনো ক্ষতি নাই, যে মালিক আছে বা দখলদার আছে তার ক্ষতি হচ্ছে। তাহলে এই ক্ষতির মাধ্যমে যদি কোনো কিছু করা হয়, ক্ষতি সাধন করা হয়, তাহলে সেটিকে আনলফুল অ্যাসেম্বলি বা 5 বা ততোধিক ব্যক্তি এই ক্ষতি সাধন করে, তখন সেটি আহ হবে, আনলফুল অ্যাসেম্বলি হবে। এরপর অনধিকার প্রবেশ, দেখা যাচ্ছে যে অনধিকার প্রবেশ কোনটা, যে জায়গায় সাধারণত তার অধিকার নাই সে জায়গা সে অনুমতি ছাড়াই প্রবেশ করা, সেটা হচ্ছে মূলত অনধিকার প্রবেশ। তো যাই হোক, এরপরে সম্পত্তি বলপূর্বক দখল গ্রহণ, দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি, এই জায়গায় সরকারি হতে হবে এমন না, বেসরকারিও কোনো ব্যক্তির সম্পত্তি যদি কেউ 5 বা ততোধিক ব্যক্তি দখল করে নেয়, দখল করার উদ্দেশ্যে অনুপ্রবেশ করে বা ট্রেসপাস করে, ক্রিমিনাল ট্রেসপাস হয়, তখন সেটি আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে, যখন তাদের সংখ্যা 5 বা ততোধিক থাকবে। যেমন ধরেন ছিনতাইকারী আসলো রাতে, এই ছিনতাইকারীদের সংখ্যা আমরা পড়বো সামনে, যে ছিনতাইকারী বা ছিনতাই, রোবারি এবং ডাকাতির মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে যে রোবারিতে 4 জন থাকে সর্বোচ্চ, 1 থেকে 4 জন যদি হয় আসামি হয়, তারা থাকবে রোবারি বা কি বলে যে দস্যুতা। আর 5 বা ততোধিক ব্যক্তি যদি থাকে ওই দস্যুতায় সংগঠনকালে, তখন সেটাকে বলা হয় ডাকাতি। মূল পার্থক্য সংখ্যাগত, আর কোনো পার্থক্য নাই ডাকাতি আর দস্যুতার মধ্যে। তো এই যে ডাকাতি এবং দস্যুতা, এই দুইটার এই সংখ্যাটা যখন, এই দেখেন ডাকাতি যখন হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি যদি উপস্থিত থাকে তখন সেটি ডাকাতি হচ্ছে। জি, যারা নতুন জয়েন করতেছেন একটু মিউট করে রাখবেন প্লিজ। জি। তো ডাকাতি হয়ে যাচ্ছে সংখ্যার কারণে, অর্থাৎ এই যে একটা আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে, যে তারা একটা সম্পত্তি জোরপূর্বক নেয়ার জন্য তারা যখন আসতেছে তখন 149 হয়, অ্যাড করে দেওয়া হয়। এটা হচ্ছে কমন অবজেক্ট 149-এ, আর 149 হতে হলে এই 141-এ কোনো একটা উপাদান, 5টা উপাদান আছে, 5টা উপাদানের কোনো একটা উপাদান অবশ্যই থাকতে হবে, এই 5টা ধরনের কোনো একটি ধরন থাকতেই হবে। লাস্ট ধরনটা হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য নয় তাকে সেই কাজ করতে বাধ্য করা, যে কাজ করতে সে বাধ্য
তাকে সেই কাজ থেকে বিরত রাখা। যেমন একজন পুলিশ কর্মকর্তা বা একজন ধরেন একজন ম্যাজিস্ট্রেট, তার দায়িত্ব হচ্ছে সে এজলাসে বসে বিচার কাজ করবে, তাকে বিচার কাজ করতে বাধা দেয়া যে আপনাকে আজকে আর কোর্টে বসতে দিব না, তখন সেটি হয়ে যাবে আনলফুল অ্যাসেম্বলি। বা সে যে কাজ করতে বাধ্য না, দেখেন কোন একটা জায়গায় স্বাক্ষর করতে সে বাধ্য না, কিছু 5 বা ততোধিক ব্যক্তি গিয়ে ফোর্স করলো যে আপনাকে এটা স্বাক্ষর করে দিতেই হবে বা অমুককে জামিন করাই দিতেই হবে, এই যে জোর করে সে বাধ্য না তারপরেও তাকে দিয়ে এই কাজটা করানো হলো, তখন সেটি আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। আনলফুল অ্যাসেম্বলির সাজা আছে 143 ধারাতে, মাত্র 6 মাসের সাজার বিধান আছে। তো এটা আমরা পড়বো, আমরা এখন সালের ইটা দেখবো যে আনলফুল অ্যাসেম্বলি যদি হয় তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে কমন অবজেক্ট। 149 ধারাতে আছে, 149, 149 ধারাতে, এই 149 ধারাতে আছে কমন অবজেক্ট। কমন অবজেক্ট আর 34 এ আছে কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন, এই দুইটার ভিতরে মৌলিক কিছু পার্থক্য আছে এবং খুবই ইন্টারেস্টিং, এই জায়গাটা একটু আমাদের বুঝে রাখতে হবে। সেটা হচ্ছে কমন ইন্টেনশনটার মধ্যে ব্যক্তি 5 বা ততোধিক হলেও সমস্যা নাই, তবে কমপক্ষে 2 জন থাকতে হবে, কারণ কমনটা হচ্ছে যে সবার মধ্যে আছে, ইন্টেনশন সবার উদ্দেশ্যটাই একই। ধরেন 3 জন ব্যক্তি এক জায়গায় বসে প্ল্যান করলো যে আজকে অমুককে হত্যা করতে হবে, এই 3 জন আসামি। এই আসামির মধ্যে একজন গিয়ে তার বাসায় গিয়ে হত্যা করবে, আর একজন দরজার কাছে দাঁড়িয়ে থাকবে যাতে ও দরজা দিয়ে কোনো জায়গাতে বের হতে না পারে, আর একজন মেইন রোডে থাকবে ইনফর্মার হিসাবে, যে অন্য কোনো ব্যক্তি আসতেছে কিনা, আসলে তাদেরকে ইনফর্ম করবে। এই যে 3 জন ব্যক্তি প্ল্যান করে যখন এই কাজটা করতে গেছে, আগে পূর্ব পরিকল্পনা করছে কার দায়িত্ব কি হবে, এটা মিটিং করে বা কোনো একটা জায়গায় সমাবেশ করে বা মনের একটা সম্মিলন হয়েছে, তাদের মধ্যে দায়িত্ব বন্টন করে নিয়েছে যে কার কাজ কি হবে। এটা হচ্ছে কমন ইন্টেনশন, যে এই কাজের ক্ষেত্রে সবার উদ্দেশ্য একই ছিল যে আমরা এই এই অফেন্সটা বাস্তবায়ন করে আসবোই, তাহলে আসতে হলে কার কি দায়িত্ব হবে এটা বন্টন করা হয়েছে, এটা হচ্ছে কমন ইন্টেনশন। আর কমন অবজেক্ট হচ্ছে যে সে পূর্বে কিছু জানতো না কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়ে গেছে। ধরুন কোন একটা রাজনৈতিক দলে তাদের পছন্দনীয় কোন একটা মিছিল হচ্ছে, তাহলে সে যে ব্যক্তিগুলো জানে না যে কিসের মিছিল হচ্ছে কিন্তু শুনছে যে তার দলের মিছিল হচ্ছে, তখন স্বাভাবিকভাবে সে তো মিছিল অংশগ্রহণ করবে তার দলের স্লোগান শুনলে। এই যে উপস্থিত হওয়ার পরে ওই জায়গায় যদি কোনো অঘটন ঘটে, তাহলে ওর দায়ভারও যে জানে না তাকেও নিতে হবে। এই যে তাকে দায়ী করার সাজাই হচ্ছে যে সে কেন উপস্থিত হয়েছে, এই জন্য তার হচ্ছে 149 ধারার সাজা হবে। আর পূর্বে যারা কি করছে, তাদের ইন্টেনশনটা সবার সমান ছিল, কমন ইন্টেনশন। এই কমন ইন্টেনশন যাদের থাকবে তারা সবাই সমান সাজা পাবে। এই জায়গা হচ্ছে ধরুন একজন ব্যক্তি বিদেশ থেকে উস্কানি দিচ্ছে বা মিটিং করে বলে দিয়েছে যে টাকা যা লাগে আমি দেবো, ও এই অকারেন্সটা ঘটাতে হবে। এটা যখন বলতেছে যে আমাদের 141 থেকে শুরু হয়েছে, এখন 149 করতেছে, আলোচনা করতেছে 34 ধারা সহ, এটার সঙ্গে সংশ্লিষ্ট এই কারণে। তো দেখেন এখন বিদেশ থেকে কেউ একজন কোন নির্দেশ দিল বা কোনো একটা আহ পরামর্শ দিল বা বললো যে যত টাকা লাগে আমি দিব, এই যে যত টাকা লাগবে সে অর্থদাতা হচ্ছে। এখন কোন একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, এখন এই অপরাধটা যখন ঘটছে তখন বিদেশ থেকে ওই ব্যক্তিকে আসামি করবেন কিভাবে, এবং ওই আসামি তো ঘটনাস্থলে উপস্থিত ছিল না, তাহলে ঘটনাস্থলে যখন উপস্থিত ছিল না তাকে যদি আসামি করতে হয় তাহলে 34 ধারাটা অ্যাড করা হয়। এই জন্য দেখবেন মামলা যখন দায়ের হয় 34 ধারা যখন অ্যাড করা হয় তখন এই আসামি প্রত্যেকে সমান অপরাধ করছে, এই সাজা প্রদান করার জন্য 34 ধারা। আর যখন হবে যে না আনলফুল অ্যাসেম্বলি 5 বা ততোধিক ব্যক্তি উপস্থিত ছিল, 141 ধারার যে 5টা ধরন আছে এই ধরনের কোন একটি অফেন্স করার জন্য বা কোনো একটি কাজ করার জন্য, ওই 5টা ধরনের কোনো একটি ধরন বাস্তবায়ন করার জন্য, দেন তারা পূর্ব থেকে কিছু জানতো না কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাহলে ঘটনাস্থলে 149 ধারার মূল বক্তব্য হচ্ছে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। আর 34 ধারার মূল বক্তব্য হচ্ছে যে ঘটনাস্থলে উপস্থিত থাকার দরকার নাই, অ্যাকচুয়াল পার্টিসিপেশনটা থাকতে হবে। পার্টিসিপেশনটা কখনো অর্থ দিয়ে হতে পারে, পরামর্শ দিয়ে হতে পারে। এজন্যই দেখবেন যত পলিটিক্যাল কেস আছে 34 ধারা এবং 149 ধারা অ্যাড করা হয়। কেন করা হয়?
34 ধারা করা হয়, কোন একটা দলের কেন্দ্রীয় প্রেসিডেন্ট বা সেক্রেটারিকে ওই মামলায় আসামি করা হয়, ইতিপূর্বে আমরা দেখছি, আগামীতেও আমরা অনেক দেখবো যে বিভিন্ন সময় যে রাজনৈতিক মামলা দায়ের হয় সেই মামলাতে 34 ধারা এবং 149 ধারা দেওয়া হয়। 34 ধারার মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তিটা সেন্ট্রাল প্রেসিডেন্ট বা সেক্রেটারি, তিনি হয়তো হুকুম দিয়েছিলেন, এই হুকুম দিলে ও তাকেও হুকুমের আসামি করতে হবে, এই জন্য হচ্ছে 34 ধারা, যে সেও এই যে অফেন্স হয়েছে এই অফেন্সের সাজা সেও পাবে, এটা হচ্ছে 34 ধারা। 149 ধারা হচ্ছে যে এই জায়গায় যারা উপস্থিত হয়েছে তারা এই যে উপস্থিত হয়ে অপরাধ করছে, এই কারণে দেওয়া হয় 149 ধারাতে, যে উপস্থিত হওয়াটাই অপরাধ। তো যাই হোক, আমরা এর মধ্যে আরো অনেক পার্থক্য আছে, আমাদের এত কিছু দরকার নেই, আমরা এই জায়গায় মৌলিক পরীক্ষার যেটা দরকার সেটা হচ্ছে কমন ইন্টেনশন কত ধারাতে, 34 ধারাতে। কমন অবজেক্ট কত ধারাতে, 149 ধারাতে, 149-এ। কমন অবজেক্টে কয়টা উদ্দেশ্য থাকে, তখনই চলে যাবেন 141 ধারাতে, 5টা উদ্দেশ্য। কমন অবজেক্টে কমপক্ষে কতজন আসামির উপস্থিতি প্রয়োজন, 5জন আসামির উপস্থিতি প্রয়োজন, অর্থাৎ 5জন ব্যক্তি। 5জন ব্যক্তি যদি উপস্থিত হয়ে 141 ধারার 5টা ধরনের কোন একটি ধরন বাস্তবায়নের জন্য বাস্তবায়ন করে, দেন সেটি আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। তাহলে এটি আমরা পড়লাম। এই আনলফুল অ্যাসেম্বলির মধ্যে যদি কোনো বল প্রয়োগ থাকে, সহিংসতা থাকে, ফোর্স, ফোর্স মানে হচ্ছে বল প্রয়োগ, আরেকটা হচ্ছে ভায়োলেন্স, সহিংসতা যদি থাকে, অর্থাৎ ধ্বংসাত্মক কোনো কার্যক্রম থাকে, মিনস কোন শক্তি উগ্রতা থাকে, তখন সেটি হয়ে যাবে রায়োটিং বা দাঙ্গা। তাহলে আমরা যেভাবে স্বাভাবিকভাবে জানি দাঙ্গার সংজ্ঞা আর আইনের দাঙ্গার সংজ্ঞা এক না, আমরা অনেক কিছু জানবো, যে দেখবেন যে অনেক সহজ মনে হবে যে না এটা তো সহজ, কিন্তু আইনের পরিভাষাগুলো আলাদা, প্রত্যেকটার কন্ডিশন দেয়া আছে যে এই যদি প্রেক্ষাপট তৈরি হয়, এই কন্ডিশন থাকে, তাহলে এই অপরাধ হবে, এই কন্ডিশনের অনুপস্থিতিতে দেখবেন যে অপরাধের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের এই জায়গায় আমরা দেখব যে আনলফুল অ্যাসেম্বলি এবং রায়োটিং এর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে রায়োটিং এ উগ্রতা থাকবে, বল প্রয়োগ থাকবে বা সহিংসতা থাকবে, সহিংসতা থাকলে রায়োটিং হবে 146 ধারাতে আছে। যাই হোক, 146 ধারাতে কত ধারাতে আছে এটা আমরা পড়বো, আর এর সাজাটা পড়বো। আর এরপরে চলে যাই হচ্ছে সরকারি কর্মচারী দ্বারা বা সংক্রান্ত অপরাধ, এর মধ্যে ঘুষ গ্রহণেরটা আসে পরীক্ষায়। দেখেন 2018 সালে জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসছে, কোন ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে তিনি দা পেনাল কোড 1860 এর কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংগঠন করেন। 162 ধারাতে। সালের প্রশ্ন যা আছে কোনোটাই বাদ দিবেন না, সবগুলো পড়বেন এবং ওই ধরনটা দেখবেন যে কোন ধরনের প্রশ্ন আছে, কখনো আসে কোন ধারাতে আছে, কখনো আসে কয়টি ধরন আছে বা কয়টি উপাদান আছে, কখনো পরীক্ষা প্রশ্ন আছে এটার শাস্তিটা কোথায় আছে বা এর সাজার কতটুকু, এই ধরনের প্রশ্ন এসে থাকে। যাই হোক, আমরা এটা পড়বো। 170 ধারাটা নিয়ে ইতপূর্বে পরীক্ষা প্রশ্ন আসেনি দেখা যাচ্ছে, তবে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা পড়বেন। 170 ধারা হচ্ছে যদি কোনো বেসরকারি ব্যক্তি, দ্যাট মিনস সরকারি কর্মকর্তা নন, এইরকম কোন ব্যক্তি যদি সরকারি কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করে, ছদ্মবেশ ধারণ কেমন, যেমন আমার নাম মহিউদ্দিন, এখন মহিউদ্দিন নামে মনে করেন কোর্টে একজন ম্যাজিস্ট্রেট আছে, আমি অন্য জায়গায় গিয়ে বললাম যে আমি হচ্ছে সেই ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন, দেখেন আমি একজন সরকারি কর্মকর্তার ভান ধরেছি, ছদ্মবেশ ধারণ করেছি, তখন অপরাধ হবে 170 ধারার অপরাধ। চাকরির পরীক্ষায় বিভিন্ন মনে হয়। যারা অনলাইনে সংযুক্ত আছে একটু অনুরোধ করবো সাথে করে দিও। হ্যাঁ যাবেন। জি। এরপরে সরকারি কর্মকর্তা ছদ্মবেশ ধারণ করে 170 ধারাতে পড়বো। এরপরে দেখেন আছে, কোন ব্যক্তি পুলিশ অফিসারের গ্রেপ্তার কাজে সহায়তা করতে অস্বীকার করলে তিনি কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবেন। 187 ধারাতে পুলিশ কর্মকর্তাকে সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের, পুলিশ কর্মকর্তা না শুধু সরকারি কর্মকর্তা, যদি তার দায়িত্ব পালন করাকালে কোন নাগরিককে হেল্প চাই যে আমাকে এই কাজটা করতে হেল্প করেন, দেখেন কোন একজন আসামিকে গ্রেপ্তার করতে আসছে পুলিশ, এসে সে হেল্প চাচ্ছে যে ভাই আমার তো ফোর্স কম আসছে, আপনি একটু ওই জায়গায় দাঁড়ান, আসামি যেন ওই দিক থেকে পালিয়ে যেতে না পারে। এখন ওই জায়গায় যদি কেউ হেল্প না করে
তাহলে সে 187 ধারার অপরাধ করছে। এরপর যদি সরকারি কর্তৃক যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্যকরণের শাস্তির উল্লেখ আছে কোথায়? 188 ধারাতে। তাহলে পুলিশ কর্মকর্তা দেখেন গ্রেপ্তারে অস্বীকার করলে, গ্রেপ্তার কাজে সহযোগিতা করতে অস্বীকার করলে 186 ধারাতে, 87 ধারাতে অপরাধ হবে। আর 88 ধারাতে অপরাধ হবে যে কোনো সমন যদি যথাযথভাবে জারি করা হয়, সেই অবস্থায় যদি অমান্য করা হয় এই জারি আদেশ, তখন অপরাধ হবে 188 ধারাতে। আমরা চলে যাব এবার মিথ্যা ফলস এভিডেন্স এবং ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্য প্রদান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। 191, 192, 193 এই তিনটা সেকশন অনেক গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন এসে থাকে। দেখেন 191, গিভিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্য দেয়া। মিথ্যা সাক্ষ্য দেয়াটা কেমন? যদি কোনো বিজ্ঞ আদালতে কেউ শপথ করে, আদালতে যখন কোনো মামলা ফাইলিং হয়, জবানবন্দি দিতে হয়, তখন একটা হলফনামা পাঠ করতে হয়, করে যদি ওই সাক্ষী বা ওই বাদী মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে তার বিরুদ্ধে আদালত মামলা দায়ের করতে পারবে। মিথ্যা মামলা করলে, মিথ্যা মামলা যিনি করছেন তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে এই আইনের বিধান অনুযায়ী। এরপরে মিথ্যা সাক্ষ্য, কোন সত্য সাক্ষ্য দিতে বাধ্য। ধরেন কেউ একজন সার্টিফিকেট দিল যে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট যেভাবে বোর্ডের কর্মকর্তারা দিয়ে থাকে স্বাক্ষর করে, এটা দ্বারা আলাদা শপথ বাক্য পাঠ করা লাগে না, কিন্তু এটা কি বলে যে পরোক্ষভাবে এটা বোঝায় যে সে এটা সত্য দিয়েছে এবং সত্য বলতে তিনি বাধ্য। অর্থাৎ সত্য বলতে বাধ্য এরকম কোন ব্যক্তি যদি কোনো সার্টিফিকেট ইস্যু করে অথবা বিজ্ঞ আদালতে কেউ শপথ ক্রমে কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, তখন সেটিকে মিথ্যা সাক্ষ্য দেয়া বলে। আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন হচ্ছে বিজ্ঞ আদালতে কোন একটা মামলায় ওই বিষয়টি উত্থাপন হতে পারে। জি একটু মিউট করে রাখবেন শাওমি, হ্যাঁ জি মিউট করে রাখবেন। তো ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন হচ্ছে বিজ্ঞ আদালতে দাখিল হতে পারে এইরকম কোনো বিষয়ে কেউ কোনো কিছু লিখে রাখলো অথবা কোনো কিছু প্রণয়ন করলো অথবা কোনো একটা উদ্ভাবন করলো। যেমন ইতিপূর্বে আমরা দেখছি যে বিভিন্ন সময়ে কিছু বই কিছু লোকজনের সামনে দিয়ে ছবি তুলে বলতেছে যে অমুক জায়গা থেকে উদ্ধার হয়েছে, দেখা যাচ্ছে আদৌ সেই জায়গা থেকে উদ্ধার হয় নাই। এটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। মিথ্যা সাক্ষ্য, এই সাক্ষ্যটা দিয়ে একটা জব্দ তালিকা তৈরি করতেছে যে এই বই পাওয়া গেছে, সেটা একটা নাম দেওয়া হচ্ছে নিষিদ্ধ সংগঠন বা নিষিদ্ধ ঘোষিত বই ইত্যাদি নাম দিয়ে এইটা বিজ্ঞ আদালতে দাখিল করা হচ্ছে যে এইগুলো তাদের থেকে পাওয়া গেছে। এটা একটা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করছে, তৈরি করছে। মিথ্যা সাক্ষ্য দেয়নি। মিথ্যা সাক্ষ্য কখন দিবে? যখন বিজ্ঞ আদালতে গিয়ে শপথ করবে যে আমি যাহা সাক্ষ্য দিব ইহা সত্য হইবে, মিথ্যা হইবে না, সকল কোন সত্য গোপন করব না, এই কথা বলার পরে যখন বক্তব্য দিবে তখন সেটা মিথ্যা সাক্ষ্য দেয়া হবে। আর যখন এইটা বিজ্ঞ আদালতে দাখিল করার জন্য করলো, তখন সেটি মিথ্যা সাক্ষ্য তৈরি করা হলো। যেমন কেউ কাউকে চোর সাজানোর জন্য কোন একটা বাসা থেকে একদম একটা সম্পত্তি বা একটা প্রোডাক্ট আর এক জায়গায় সরে রাখার পরে হইচই পড়ে গেল যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে না, তখন যে লোকটা চোর সাজাতে চাচ্ছে সে তখন বললো, খুঁজতে খুঁজতে গিয়ে সে যে জায়গায় রাখছে সে তো জানে, সেই জায়গাতে বের করে দেখলো যে বললো যে এই দেখছো অমুক সরাই রাখছে, তার মানে তাকে চোর সাজায় দিল। এটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। কোন একটা দলের কাউকে মিথ্যাভাবে ফাঁসানোর জন্য দেখা যাচ্ছে যে আর এক দলের কোন একটা এসে একটা চিঠি লিখে দিল, লিখে দিয়ে কোন একটা অফিসে গিয়ে তার কার্যালয়ে গিয়ে আগে থেকে ড্রয়ারের মধ্যে সেই জিনিসটা রেখে দিয়ে ড্রয়ার থেকে বের করে পুলিশ এসে বললো, অন্য কোনো ব্যক্তি এসে বললো যে এই যে পাওয়া গেছে এই জিনিসটা, এই যে তারা সহিংসতা করবে এই যে নোট করছে, এই যে অমুক চিঠি পাঠাইছে, অথবা তাদের থেকে এই যে বোমা সদৃশ মূল্যবান পাওয়া গেছে, সামগ্রী পাওয়া গেছে, এই ধরনের যখন একটা বস্তু উদ্ভাবন করতেছে এইটাকে বলা হয় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। অর্থাৎ কোনো কিছু নাই,
বাট মামলায় দেখাতে হবে কোনো একটা কিছু যেটা আদালতে এটা দাখিল হবে, প্রদর্শনী হবে, এবং এর উপর বেসিস করে সাজা হবে আসামি। সেই রকম কোনো একটা বিষয় উদ্ভাবন করা হবে যখন, সেটা যে করবে সেই হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করছে। ধরুন কোন একটা থেকে একজন একজন ব্যক্তি চিন্তা করতেছে যে এই যে জুলাই যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে হয়তো এক সময় কোনো বিষয় আলোচনায় আসবে, সে তার মতো করে মিথ্যা কিছু তথ্য দিয়ে কোনো একটা বই লিখে রাখলো, অথবা কাল্পনিক কিছু ছবি সিনেমা তৈরি করলো। যেমন ভাবে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের স্বাধীনতার পর একাধিক সিনেমা হয়েছে, যে জায়গায় মুক্তিযুদ্ধকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা শুধু যারা ধর্মপরায়ণ শুধু তারাই করছে, অন্য কেউ করে নাই। এই ধরনের এই যে মিথ্যা কিছু ডকুমেন্ট তৈরি করে পরবর্তীতে ওই ডকুমেন্টের উপর বেসিস করে কাউকে সাজা দেওয়া হচ্ছে, কাউকে ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসি দেওয়া হচ্ছে ওইগুলোর উপর ভিত্তি করে। আবার দেখা যাচ্ছে কেউ একটা তার মনের মাধুরী মিশে একটা বই লিখে ফেললো, মনে চাইছে তো লিখে ফেলছে, ভাষা সৈনিক ছিল, এখন লিখে লিখে এই বইটা দিয়ে যখন ওই যে বিচার বিতর্ক তৈরি হয়েছে তখন বললো যে এই যে সঠিক তথ্য পেয়ে গেছি, কি হয়েছে অমুক বইতে লেখা ছিল এই জিনিসটা। এই যে লিখে রাখছে কোন উদ্দেশ্যে, যে মিথ্যাভাবে এটা যেন কাজে লাগে ভবিষ্যতে, যদি কখনো মামলা মোকদ্দমা হয় এই জিনিসটা দিয়ে আমরা অমুককে ঘায়েল করব। তখন এই যে তাদের যে ইন্টেনশন, গিলটি মাইন্ড, এই মাইন্ডটাই ছিল হচ্ছে ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। আর এই মিথ্যা সাক্ষ্য দিয়ে যখন বিজ্ঞ আদালতে শপথ করে যখন কেউ সাক্ষী দেয় তখন সেটি হবে মিথ্যা সাক্ষ্য দেয়া। অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেয়া এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, এই দুইটা আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে যে এইটা দুইটারই শাস্তি আছে 193 ধারাতে, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা সাজা দুইটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। 193 ধারাতে দুইটা সাজা, একটা হচ্ছে যদি জুডিশিয়াল প্রসিডিংসে কেউ মিথ্যা সাক্ষ্য দেয় বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করে, দেন এটি হবে 7 বছরের সাজা হবে, কারাদণ্ড দেওয়া হবে। আর যদি আউট অফ জুডিশিয়াল প্রসিডিংস এ হয়, অর্থাৎ বিজ্ঞ আদালতের কোন কার্যক্রমের বাইরে হয়, তখন সেটি হবে 3 বছরের সাজা। যেমন জুডিশিয়াল প্রসিডিংসটা কি, ওই যে মামলা দায়ের থেকে শুরু করে রায়ের আগ পর্যন্ত যে কার্যক্রম হচ্ছে, এই কার্যক্রমের মধ্যে যে শপথ করে সত্য কথা বলতে বাধ্য, সেই ব্যক্তিটা মিথ্যা, সে জানে যে এটা জিনিসটা মিথ্যা, এরপরে জানা সত্ত্বেও সে সত্য বলে স্বীকৃতি দিল যে এই জিনিসটা সত্য, সত্য বলে যখন সাক্ষ্য দিল, তখন সে যখন বিজ্ঞ আদালতে প্রমাণিত হবে, এটা আবার এমন না যে বিজ্ঞ আদালত অটোমেটিক্যালি দিয়ে দিবে, বিজ্ঞ আদালতকে অবজারভেশনে নিয়ে আসতে হবে রায়ে, যে এই সাক্ষী ঠিক এই সাক্ষীর মধ্যে এই বাক্যগুলো মিথ্যা বলছে। এই অবজারভেশনটা যখন নিয়ে আসবে, দেন তখনই বাদী অথবা যে সাক্ষী থাকবে, যারা এই মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করছে, মিথ্যা সাক্ষ্যে উদ্ভাবনের সঙ্গে যারাই জড়িত ছিল, ওই যে 34 ধারা অ্যাড করলে যারা ওর নেপথ্যের কারিগর ছিল সবাইকে টান দিয়ে নিয়ে চলে আসা যাবে। অর্থাৎ একটা মামলা যখন হয়, ওই মামলায় আপনি চাচ্ছেন যে ঘটনাস্থলে যারা ছিল তার বাইরেও যারা আছে, সামনে পিছনে এদেরকেও নিয়ে আসবেন, তখন শুধু 34 ধারাটা অ্যাড করলে ওর পিছনে সবাইকে নিয়ে আসতে পারবেন এক টান দিয়ে, এবং সবাইকে সমান সাজার আওতায় নিয়ে আসতে পারবেন। দেখেন কেউ একজন কোন একটা সাক্ষী তৈরি করছে, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করছে, কোন একটা পত্রিকা একটা আর্টিকেল লিখছিল মিথ্যা ভাবে তার মনের মাধুরী মিশাই, পরবর্তীতে বিচারের সময় ওই মিথ্যা আর্টিকেল সে সাবমিট করতেছে যে এই ঘটনা ঘটছিল, এই যে তথ্য পাওয়া যাচ্ছে এই সেই আর্টিকেল, তখন এই জায়গায় যিনি মিথ্যা আর্টিকেলটা লিখলেন তিনি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলেন। এই আর্টিকেলের উপর ভিত্তি করে যিনি বিজ্ঞ আদালতে সাক্ষী দিলেন, তিনিও জানেন যে এই আর্টিকেলে যত বক্তব্য আছে সব সত্য না, মিথ্যাও আছে। এইটা জেনে বুঝে যখন তিনি সাক্ষী দিলেন, তাহলে এই জায়গায় দেখেন একটা পার্ট, কিছু আসামি এটা উদ্ভাবন করলো, কিছু আসামি এই জায়গায় সাক্ষী দিল, তখন এই যে সাক্ষ্য উদ্ভাবন করতেছে সাক্ষ্য দিচ্ছে দুইজনেরই সাজা 7 বছর। এখন আদালত কিভাবে বুঝবেন যে এর পিছনেও যারা কারিগর আছে, যারা এই রিপোর্টটা করাইছে বা এই বইটা লিখছে, তাদেরকে আসামি করবে কিভাবে? তখন এই 34 ধারাটা অ্যাড করলে এবং 193 ধারা দিলে এর সঙ্গে যারা আছে জড়িত সবাই আসামি চলে আসবে। যাই হোক, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার একটাই সাজা, সেটা হচ্ছে 7 বছর যদি জুডিশিয়াল প্রসিডিংসে হয়। আউট অফ জুডিশিয়াল প্রসিডিংসে অর্থাৎ আদালতের বাইরে যদি হয়, দেখা যাচ্ছে কেউ একটা ওই যে মিথ্যা সাক্ষ্য তৈরি করছে কিন্তু এটা নিয়ে আদালতে সাবমিট করে নাই, কিন্তু করার উদ্দেশ্যেই এটা তৈরি করছে, তখন এটি হবে 3 বছরের সাজা।
যাই হোক, আমরা 191 থেকে 193 পর্যন্ত জানলাম। এরপরে আমরা চলে আসি হচ্ছে 205 ধারাতে, দেওয়ানি মামলায় মিথ্যাভাবে অন্য কারো নাম ব্যবহারে কোনো স্বীকারোক্তি দিলে তার সর্বোচ্চ সাজা কত বছর? 3 বছর। 205 ধারাতে, এটি 2023 সালে বার কাউন্সিলে পরীক্ষা আসছে। তো এই জায়গা হচ্ছে যে কোন একটা মিথ্যা, মামলাটা মিথ্যা না, মামলাটা সত্য, কিন্তু ওই মামলায় কেউ একজন মিথ্যা স্বীকারোক্তি দিল, যে আরেকজনকে সাজায় নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে হ্যাঁ এটা সঠিক আছে। এই যে মিথ্যা যে স্বীকারোক্তি দিল, সে তার সাজা হচ্ছে আপনার 3 বছর, 205 ধারাতে আছে। এরপরে আমরা আসবো 209 এবং 211। ও তার আগে আমরা আরেকটা বাদ পড়ে গেছে 201 ধারাতে, যদি কোনো অপরাধের আলামত নষ্ট করা হয় তখন সেটি হবে 201 ধারাতে। যেমন আমরা যদি এই যে সাম্প্রতিক ঘটনাকেই দেখি, যে রামিসা মিরপুরে একটা মেয়েকে ধর্ষণ পর্বতে হত্যা করা হয়েছে। এখন ধর্ষণ করে যদি হত্যা করা হয় তখন সাজা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9 ধারাতে। তো এইটার সঙ্গে তারা আরেকটা ঘটনা ঘটাইছে, যে এই লাশটাকে কেটে ফেলছিল। এই যে কেটে ফেলানোর উদ্দেশ্য ছিল যে আলামত গুলো নষ্ট করে দিবে, বা তারা এই গুম করে দিবে, হয়তো বাথরুমে ফেলে দিত বা বাইরে কোথাও ফেলে দিত, যাতে লাশটা কেউ খুঁজে না পায়। অর্থাৎ আলামত নষ্ট যদি করে তখন পেনাল কোডের 201 ধারার অপরাধ হবে। অর্থাৎ কেউ যদি কোনো অপরাধের এটার পাশাপাশি যদি আমরা এটা দেখি যে কেউ একজন, বেশি মামলা যেগুলো হয়ে থাকে যে হাজবেন্ড তার ওয়াইফকে মেরে ফেলছে কোনো কারণে, হয়তো গলা টিপে ধরছে, মারা গেছে, বা তর্কাতর্কি হয়েছে, কোনো না কারণে মেরে ফেলছে। মেরে এখন সে কি করলো, ফ্যানের সঙ্গে ঝুলায়ে পরবর্তীতে পুলিশকে খবর দিয়ে বললো যে সে আত্মহত্যা করছে। এখন পরবর্তীতে বিচারে দেখা গেল যে না, এটা মার্ডার ছিল, এটা আত্মহত্যা ছিল না। কারণ আত্মহত্যা থাকলে, আমরা সিআরপিসিতে অবশ্যই এটা জানবো, যে একটা মানুষ যখন মারা যায়, মারা গেলে তখন যদি কাউকে মেরে ফেলা হয়, শ্বাসরোধ করে যদি হত্যা করা হয়, যেমন নাক বন্ধ করে রাখলো রুমাল দিয়ে হোক বা বালিশ চাপা দিয়ে হোক, যখন দেওয়া হয় তখন লাংস ফেটে যায়। এই কারণে এই যে যখন পোস্টমর্টেম হয়, পোস্টমর্টেমে কি কি করে, পোস্টমর্টেমের পরে পরে ভিসেরা রিপোর্ট করে, ডিএনএ টেস্ট করে, ডিএনএ টেস্ট করে ম্যাচিং করার জন্য যে এই সেই ভিকটিম এই ব্যক্তি কিনা, নাকি আরেকজনের লাশ। কিছুদিন পরে দেখা যাচ্ছে যে বিতর্ক উঠলো যে এই ভিকটিমটা সেই লোক না, অন্য কারণ ছিল, ডেড বডি ছিল। এই কারণে ডিএনএ টেস্ট করা হয়। ভিসেরা রিপোর্ট কেন করা হয়, যে তার যে নার্ভের মধ্যে বা পাকস্থলীতে কোনো পয়জন ছিল কিনা, যে বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা, এই কারণে ভিসেরা রিপোর্ট করা হয়। এরপরে আপনার সুরতাল রিপোর্ট করা হয় কেন, সুরতাল রিপোর্ট করা হয় যে সে সুরতাল রিপোর্টটা কি, যে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কোন অবস্থায় দেখছে ভিকটিমকে, যে ভিকটিমটাকে আসলে শোয়া ছিল নাকি ঝুলানো ছিল, তার শরীরে কোনো জায়গা দাগ ছিল কিনা, আঘাতের চিহ্ন ছিল কিনা। তো এই বিষয়গুলো দেখে থাকে। তো যদি কেউ ফাঁসি নেয়, দেখেন মৃত্যুর আগে জীবিত থাকতে যদি কেউ ফাঁসি নেয় বা যে আত্মহত্যা করতেছে, গলায় দড়ি দেয়, তখন এই গলার দড়ির এই জায়গাটা একটা দড়ির মতো ভিতরে দাগ পড়ে যায়, বাইরে তো দাগ পড়েই। যখন পোস্টমর্টম করে এই থুতনি থেকে শুরু করে পুরো নাভি পর্যন্ত ফেড়ে ফেলে, তখন এই জায়গাটা দিয়ে দেখে যে এই জায়গায় কোনো দড়ির দাগ আছে কিনা। যদি দড়ির দাগ থাকে তাহলে এটি ধরে নেওয়া হয় যেটি হচ্ছে আত্মহত্যা করছে, কারণ সে ওই ইসের সঙ্গে ঝুলেছিল। আর এবং তার শরীরের মলমূত্র বের হবে, এটা 100% যদি কেউ আত্মহত্যা করে। কারণ যখন সে ওই জায়গায় ঝুলে যায় তখন তার শরীরের চাপটা নিচের দিকে চলে যায়, নিচে চলে গেলে তখন তার কন্ট্রোলে থাকে না, প্রস্রাব পায়খানা যা কিছু আছে সবই বের হয়ে যায়, চাপ থাকে। আর হচ্ছে কাউকে যদি আপনার এই যে কি বলে শ্বাসরোধ করে হত্যা করা হয়, শ্বাসরোধে হত্যা করলে কোনো জায়গায় আলামত পাওয়া যাবে না, কিন্তু তার ফুসফুসিটা, লাংসটা ফেটে যায়। আর যদি কাউকে গলা টিপে মারা হয়, দেখেন এই যে আমরা যদি গলা টিপে ধরলাম, এই যে আঙ্গুল যেগুলো আছে, এই চাপের প্রত্যেকটা এই ফাঁকা জায়গাটাই শুধু সাদা দেখা যাবে। আর এই জায়গা, এই ফাঁকা জায়গাগুলোতে লাল একটা লালচে কালো দাগ পড়বে, আর যে জায়গায় চেপে ধরছি এই জায়গাটা সাদা একটা আবরণ পড়বে। এবং এই আমাদের এই ইসের ভিতরে যে মাংসটা আছে, এই জায়গা যখন কেটে ফেড়ে ফেলে, ফাড়ার পর ওই জায়গায় দেখে যে ওই জায়গাগুলোতে কোনো আঙ্গুলের ছাপ আছে কিনা। যে এরকম যদি যেমন আমরা রুটি বানানোর সময় যদি একটা আটা গুলোতে চাপ দিই, ওই জায়গায় দেখবেন যে হাতের একটা ছাপ পড়ে গেছে, ঠিক তেমনি ভাবে উপর থেকে কিছু বোঝা যায় না। এই কারণে পোস্টমর্টম করে ওইটা বের করা হয় যে এই জায়গায় আঙ্গুলে কোনো ছাপ আছে কিনা। যদি ওইটা যিনি পোস্ট মর্গে নিয়ে পোস্টমর্টম করেন তিনি দেখতে যদি পান, ওই রিপোর্ট দেন, তখন এই বিচারের সময় আসে যে সুরতহালের সময় দেখা গেছিল
তার কোন জায়গায় আঘাতের চিহ্ন আছে কিনা, তারপরে তার প্রস্রাব পায়খানা করছিল কিনা, এই কারণে সব উল্টে পাল্টে সুরত হালে নিয়ে আসে। এইটার একটা সমন্বয় আনে যে পুরা ঘটনাটা ঠিক আছে কিনা। কারণ এই যে গলার যদি দাগ থাকে তাহলে বোঝা যাবে যে তাকে গলা টিপে হত্যা করে তাকে লাশের ইসের সঙ্গে ঝুলাই রাখা হয়েছে। তাকে এই যে আলামত নষ্ট করে সে মার্ডার করা হয়েছে, কিন্তু বলা হচ্ছে প্রচার করা হচ্ছে কাউকে বাঁচানোর জন্য। কারণ আত্মহত্যা করলে তো এই জায়গায় কেউ সাজা পাবে না, আত্মহত্যার চেষ্টা করলে ওই ভিকটিম সাজা পেত, কিন্তু আত্মহত্যা যখন হয়ে গেছে তখন যদি কেউ এটার সঙ্গে আত্মহত্যার সহায়তার জন্য জড়িত না থাকে তাহলে কেউ সাজা পাবে না। তো এই কারণে এটা প্রচার করা হয় যে আত্মহত্যা করছে। তো এই আত্মহত্যা মার্ডারকে যখন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে তখন এটা বোঝা যাচ্ছে যে একটা আলামত নষ্ট করা হচ্ছে। অথবা কোনো ভিকটিমের জামা কাপড় রক্ত সব মুছে ফেলছে। আবার অনেক সময় মার্ডার কেসে দেখবেন যে ছুরিটা ওই নদীর ভিতর ফেলে দিছে অথবা কোথাও পুঁতে রাখছে। আবার ভিকটিমকে কোনো সেফটি ট্যাঙ্কির মধ্যে রেখে দেওয়া হয়েছে। এই অপরাধ যখন হয় তখন 201 ধারাটা আনা হয়, অর্থাৎ অপরাধীকে বাঁচানোর জন্য। 209 ধারা হচ্ছে মিথ্যা সিভিল মামলা দায়ের করা, মিথ্যা দাবি করা। দেখেন সিভিল নেচারের মামলা কোনগুলা সেটা জানতে হলে আমাদের ওই যে সিপিসির 9 ধারাতে উল্লেখ আছে যে দুই ধরনের, একটা হচ্ছে যে দাবি সম্পত্তির, আর একটা হচ্ছে পদের অধিকার। এই অধিকার নিয়ে বা এই যে সিভিল নেচারের মামলা যদি করে মিথ্যা মামলা, তখন সেটি 209 ধারাতে অপরাধ হবে। আর যদি কেউ ক্রিমিনাল মিথ্যা মামলা দায়ের করে বা মিথ্যা এজাহার দাখিল করে থানাতে অথবা আদালতে, তখন হবে 211 ধারার অপরাধ। কোন ধারাতে আছে আমরা এটা আমি করতে বলবো। যাই হোক, এরপরে আমরা চলে আসি জি 219 ধারাতে। 219 ধারাতে আছে যে বেঞ্চ সহকারী কর্তৃক আদালতের রায় পরিবর্তন করে সামিল করলে তার সর্বোচ্চ কারাদণ্ড কত হতে পারে? 7 বছর। 219 ধারাতে আছে। এই বেঞ্চ সহকারী বলতে মূলত পেশকারকে বোঝায়। আর হাইকোর্টে হচ্ছে বেঞ্চ অফিসার, আর নিম্ন অধস্তন আদালতে বলা হয় বেঞ্চ সহকারী। তো পেশকার যদি কোনো মামলার নথিতে সে কোনো একটা জুডিশিয়াল রেকর্ডে কোনো একটা তথ্য পরিবর্তন করে দেখা যাচ্ছে যে কাউকে আদালত সাজা দিয়েছে 12 বছর, 12 দিন বা 12 বছর, সে একটা সুন্দর করে কেটে দিয়ে 2 রাখলো অথবা 2টা কেটে দিল, অথবা কারোর সাথে যোগসাজশ করে এই 12-র পাশে একটা শূন্য বসায় দিয়ে 120 করে ফেললো। এই ধরনের পরিবর্তন যদি পেশকার কারো যোগসাজশে করে থাকে তখন সেটি 219 ধারার অপরাধ হবে এবং তার সাজা হচ্ছে সর্বোচ্চ সাজা 7 বছর। জি মুদ্রা জাল এবং সরকারি স্টাম্প নিয়ে এই পাঠ থেকে সিলেবাসে যদিও আছে, এই পাঠ থেকে কোনো প্রশ্ন ইতোপূর্বে আসেনি, আসবেও না। কেন আসবে না? কারণ এই মুদ্রা জাল, সরকারি স্টাম্প জাল, এটা নিয়ে আলাদা ওই যে আমাদের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 1974 সালে যে বিশেষ ক্ষমতা আইন আছে, এই ক্ষমতা আইনের মধ্যে অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে। সুতরাং এই আইনে যেহেতু পেনাল কোডে বিচার হয় না, সুতরাং ওটা পরীক্ষা আসবে না। যে আমরা চলে আসি 299 এবং 300 ধারাতে খুবই গুরুত্বপূর্ণ কি হবে। আচ্ছা ইটা আছে, এটা দিলে তো এখন বোর্ড দেখতে হবে। আচ্ছা আপনারা যারা অনলাইনে সংযুক্ত আছেন আপনারা কি বোর্ড দেখতে পাচ্ছেন, হোয়াইট বোর্ডটা? যে যে কেউ একজন একটু বলবেন কাইন্ডলি। দেখা যাচ্ছে কিন্তু লেখা বোঝা যাচ্ছে না ভালো। আচ্ছা তাহলে আপনারা একটু আমাকে হেল্প করুন। আমি আপনাদেরকে দেখাই 299 এবং 300 ধারাতে আমাদের কিছু পার্থক্য আছে। ক্যামেরাটা কি হয়েছে? আমরা একটু ঘুরে যাই। আপনি লিখে দেওয়া দিকে রাখতাম 299 ধারা কার্যকর intention of violence and that's our opinion. স্যার বলে জিজ্ঞেস করেন সবাই একটু দেখা যায় কিনা সবাই। জি আপনারা একটু দেখতে পাচ্ছেন বোর্ডে? দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। জি
একটু নোট দিবেন আপনারা কোথায়। আর আমি উদাহরণ দিলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। রেকর্ড কি চলে হাবিব? বন্ধ না দেওয়া যায়? স্টপ লেখা যায়? রেকর্ড চলে? এটা শুন না নাকি? এটা শুনে রেকর্ড? হ্যাঁ যেরকম পজ করে রাখছে এগুলো চলতেছে লেখা তো বুঝি না যেমন কেমনি এগুলো বোঝেন না নাকি? বুঝা যায় কিছু তো বড় বড় না। স্ক্রিনশট দিলাম, পরে জিমিনি দিলে আর ক্লিয়ার করে দেবো। মানে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ করেন, আমি ক্লিয়ার করে দিই। এই সেটা নেই কারণ এই যাই লেখে স্ক্রিনশট দাও। আলোচনা করি না। সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, সবাই একটু দেখেন, প্রথমে স্ক্রিনশট দিয়ে রাখেন, সমান আছে না? সুবিধা হবে। আমরা লিখছি দেখেন 299 ধারাতে কালপেবল হোমিসাইড এবং 300 ধারাতে হচ্ছে মার্ডার। কালপেবল হচ্ছে অপরাধজনক, হোমিসাইড হচ্ছে নরহত্যা অর্থাৎ প্রাণ নাশ, অর্থাৎ একটা মানুষের হোম হচ্ছে হিউম্যান থেকে আসছে, সাইড মানে সাইডার থেকে আসছে, অর্থাৎ হত্যা করা বা নিহত করা, দ্যাট মিন্স রুটাকে বের করে দেওয়া, এবং সেটা মানুষের, এটা হচ্ছে একটা মানুষের শরীর থেকে রুটটাকে বের করে দেওয়া হচ্ছে হোমিসাইড। এই হোমিসাইড যখন আবার জাস্টিফাইড বাই ল হয়, কখনো এই যে কালপেবল হোমিসাইড হচ্ছে, কখনো মার্ডারে পরিণত হচ্ছে, এক এক সময় এক এক ধরনের যাচ্ছে। যেমন একজন ব্যক্তিকে যখন আইনের মাধ্যমে ফাঁসির আদেশ দেওয়া হলো, পরবর্তীতে ফাঁসি কার্যকর হচ্ছে, তখন কিন্তু এটা আইন অনুযায়ী কাজ হচ্ছে। তাহলে এটা তখন কিন্তু আর অপরাধ থাকতেছে না, অপরাধ হবে যখন কালপেবল হোমিসাইড হবে এবং মার্ডার হবে, অন্যান্য ক্ষেত্রে অপরাধ হওয়ার সুযোগ নেই। এই যে কালপেবল হোমিসাইডে দেখেন তিনটা উপাদান লিখছি, ইন্টেনশন, নলেজ, নেচার অফ ইনজুরি। মার্ডারের 300 ধারাতে দেখেন চারটা উপাদান লিখছি প্রথম অধ্যায়ে, ইন্টেনশন, নলেজ, নেচার অফ ইনজুরি, ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট। তাহলে এই জায়গায় একটা বেশি আছে, ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট। কিন্তু প্রথম যে তিনটা, ইন্টেনশন, নলেজ, নেচার অফ ইনজুরি, দুইটার মধ্যে আছে, তাহলে আমরা পার্থক্য করবো কিভাবে? এবার আমি কিছু উদাহরণ দিব, উদাহরণ দিলে আমরা বুঝবো। দেখেন কালপেবল হোমিসাইডে, কালপেবল হোমিসাইড যে ইন্টেনশন, এই ইন্টেনশনটা বিস্তৃতটা একটু বেশি। কেমন? ইন্টেনশন, মার্ডারের ইন্টেনশন হচ্ছে কেউ একজন এসে অমনি কাউকে মেরে ফেলানোর জন্যই গুলি করলো পিস্তল দিয়ে, অথবা রামদা দিয়ে কোপ দিল, এটা হচ্ছে মার্ডার। এবং এই যে রামদা দিয়ে কোপটা দিয়েছে,
থেকে অস্ত্র বের করে যে গুলিটা করছে, এটা করতে কি জন্য? তাকে নিহত করার জন্য। এই কাজটা হচ্ছে সরাসরি মার্ডার। এই ইন্টেনশন মানে হচ্ছে মনের দিক থেকে তার এই উদ্দেশ্যটা ছিল। আর কালপেবল হোমিসাইডের ইন্টেনশনটা হচ্ছে যে কাউকে মারার জন্য কোন এক জায়গায় একটা ফাঁদ পেতে রাখা, কিন্তু সেই ফাঁদে তো যাকে মারতে চাচ্ছে সে ছাড়া অন্য কেউ আসতে পারে। ধরুন 10 তলা বিল্ডিং এর পাশাপাশি আরেকটা বিল্ডিং আছে, রাতের অন্ধকারে পাশের ওই বিল্ডিং এর মাঝে ফাঁকা আছে, ওই জায়গায় কি করলো যে ব্যক্তিটা আসামি, সে একটা প্লাস্টিকের বস্তা বিছাই দিয়ে যাকে মারবে তাকে বললো যে ওই জায়গায় ইয়ে আছে, সিঁড়ির মতো আছে, তুমি যাও ওই বিল্ডিং এ চলে যাও। সে ওই জায়গায় পা দিল, পা দিয়ে সঙ্গে সঙ্গে পড়ে গেল। দেখেন এটা কিন্তু ধাক্কা দিয়ে ফেলে নাই, ভিকটিম নিজেই পা দিছে আরেকজনের কথায়, কিন্তু পড়ে গেছে। এই পড়ে যাওয়াটা, এইটার উদ্দেশ্যটা, তাকে ওই জায়গাটা নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল সে যেন পড়ে যায়, নিহত হয়। এটাই হচ্ছে আপনার এই ইন্টেনশনটা হবে তখন কালপেবল হোমিসাইড। কিন্তু ওই যে ছাদে নিয়ে গেছে, ছাদে নিয়ে যদি ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাহলে ওই ফেলে দেওয়াটাই ছিল, এই ধাক্কাটাই ছিল হচ্ছে তাকে ফেলে দিয়ে বের করানোর জন্য, তখন হবে মার্ডার। আর যদি সে নিজের ধাক্কা না দেয়, জাস্ট হাত পেতে রাখছে, ঠিক ভিকটিম ওই জায়গায় এসে পড়ে গেছে, ভিকটিম ছাড়া অন্য কেউ যদি পড়ে, তখনও কালপেবল হোমিসাইড হবে। অর্থাৎ যাকে মারতে চেয়েছে সে ব্যক্তি অন্য কেউ যদি পড়ে, তখন হবে কালপেবল হোমিসাইড। এই ইন্টেনশন আর এই ইন্টেনশন দেখেন দূরবর্তী কত। এই ইন্টেনশনে যে কাজটা সে করতেছে তাকে মেরে ফেলানোর জন্যই করতেছে, কিন্তু ওই জায়গায় অন্য কেউ আসতে পারে। যেমন আমাদের অনেক খাবার আছে, এই খাবারটা হয়তো কেউ নির্দিষ্ট একজন ব্যক্তি খেলে মারা যাবে, এরকম একটা উদ্দেশ্যে কি করলো আসামি বিষ প্রয়োগ করলো। ওই খাবারটা ওই নির্দিষ্ট ব্যক্তি না খেয়ে অন্য কোনো ব্যক্তি খেয়ে মারা গেল, তখন এটি হবে কালপেবল হোমিসাইড। যদি ওই লোকটা মারা যায় তখন হবে কালপেবল হোমিসাইড। কিন্তু সুনির্দিষ্ট যদি থাকে যে ঠিক ওই ব্যক্তিটাই যাবে এবং ওই ব্যক্তিটাই খাবে, বা ওই ব্যক্তিকেই মারা হচ্ছে, গুলিটা করা হয়েছে ঠিক নির্দিষ্ট ওই ব্যক্তিকেই, রামদাদের কোপটা দেওয়া হয়েছে ঠিক ওই মারা একটা সিস্টেম করে মারা ওপরদের সাইডে দেখে কথা সাইডে আছে নলেজ। নলেজটা হচ্ছে এরকম, কোন একজন ব্যক্তি কোন একটা নির্দিষ্ট জায়গায় সার্জারি করা আছে, এই দুর্বলতার জায়গা আপনার জানা আছে, জেনে আপনি মনে করলেন যে ঠিক এই জায়গায় যদি তাকে আঘাত দেওয়া হয় দ্রুত সে মারা যাবে। ধরুন পেটে কোনো সার্জারি করা আছে, তাহলে পেটে কেউ যদি একটা ঘুষি মারে বা ধরে একটা চাপ দিয়ে দিল, দেখা যাচ্ছে যে সিলাই ফেটে চলে গেল, তখন নাড়িভুড়ি বের হয়ে গেল, লোকটা মারা যেতে পারে। আর সুস্থ ব্যক্তি যদি এরকম থাকে, কাউকে যদি পেটে ধরে একটু দেওয়া হয়, নাড়া দেওয়া হয়, তাহলে সুস্থ ব্যক্তি সাধারণত মারা যায় না। এখন যে ব্যক্তি এটা যার নলেজ আছে, ওই ব্যক্তির এই দুর্বলতা আছে, ঠিক সেই দুর্বলতা জায়গায় গিয়ে হিট করলো, এই ব্যক্তিটা সরাসরি মার্ডার করছে। আর যে ব্যক্তিটা জানে না যে তার এই জায়গায় দুর্বলতা আছে, কিন্তু সেই হিট করছে, স্বাভাবিকভাবে সুস্থ ব্যক্তিরা ওই হিট বা ওই আঘাত করলে সাধারণত মারা যায় না, কিন্তু ওই ব্যক্তিটার জানা ছিল না, যিনি আসামি, যে ওই ব্যক্তির দুর্বলতাটা আছে, এই করার কারণে লোকটা মারা গেল, তখন বলবে কালপেবল হোমিসাইডের নলেজ, অর্থাৎ তার নলেজটা ওই নলেজটা তার ছিল না। আবার এমন হতে পারে, ধরুন সুন্দরবনে বেড়াতে গেছেন, আপনার শখ হচ্ছে পাখি শিকার করা, আপনি গিয়ে পাখি শিকার করতে গেছেন, আপনার আরেক বন্ধু দেখলো যে তার একজন শত্রু ওই পিছনে বন জঙ্গলে বা ঝোপঝাড়ের আড়ালে দাঁড়ায় আছে, অথবা আপনার একটা টিম গেছে, এই টিমেরই একজন আছে ওই সাইডে, কিন্তু সে তাকে দেখতে পছন্দ করে না, সে কি করলো আপনাকে বললো যে ওই যে পাখিটা ওইটা গুলি কর, এবং সে জানে যে পাখির ওই সাইডে ওই লোকটা আছে, ওই লোকটা মারা যাবে। দেখেন যিনি গুলি করতেছেন সে জানে না, কিন্তু যে উস্কানি দিচ্ছে তাকে যে ওই জায়গাটা গুলি করে পাখিটা মার, সে কিন্তু জানে যে ওর পিছনে একটা লোক আছে। তাহলে এই জায়গায় দেখেন একজন ব্যক্তি যে বাস্তবায়নটা করতেছে সে কিন্তু জানে না, আর যে উস্কানি দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে, সে জানে। এই যে জানাটার ভিতরে যে পার্থক্য আছে, এই কারণে যিনি এই যে যার নলেজ আছে সে কালপেবল হোমিসাইড করছে, আর যে গুলি করতেছে জানে না যে ঝোপঝাড়ের অপর পাশে ব্যক্তি আছে, তখন এই ব্যক্তিটা খালাস পাবে যদি প্রমাণ করতে পারে যে আমার এই নলেজটা ছিল না, কারণ আমি বন্ধের ভিতরে গুলি করছি, তাহলে টোটাল খালাস পাবে। আর যে ব্যক্তিটা দিক নির্দেশনা দিয়েছিল ব্যক্তিটা কালপেবল হোমিসাইড হবে। কিন্তু যদি এমন হয় ঠিক এই ঘটনাটায় যে আমিও জানি যে উস্কানি দিচ্ছে, সেও জানে যে ওই জায়গায় গুলি করলে ওই লোকটা মারা যেতে পারে, কি জেনে যখন ফায়ারিং করবে, এই ফায়ারটা করার ফলে যদি ওই লোকটা ভিকটিম মারা যায়, তাহলে দুইজনই মার্ডার করছে, তখন আর কালপেবল হোমিসাইড থাকতেছে না, কারণ
নলেজটা আমারও ছিল, যে উস্কানি দিয়েছে তারও ছিল, সুতরাং দুইজনই জেনে শুনে, দ্যাট মিন্স ভাড়াটিয়া খুনি যেটা হয়, যে বিভিন্ন মামলায় আমরা দেখতে পাই যে মাত্র 20,000 25,000 টাকা দিয়েছে, তার বিনিময়ে একজনকে হত্যা করে ফেলছে, মেরে ফেলছে, বাড়ি দিছে অথবা কূপ দিয়েছে, পিছন থেকে গিয়ে আঘাত করছে। তো এই ইসের কারণে যখন এই নলেজটা যার ভিতর থাকবে, এই নলেজের কারণে কখনো homicide হচ্ছে, আবার কখনো মার্ডার হয়ে যাচ্ছে। এরপরে আসেন নেচার অফ ইনজুরি। এই দিকেও দেখেন নেচার অফ ইনজুরি আছে। দুই নেচার অফ ইনজুরি হচ্ছে, দেখেন এই যে নলেজ থাকুক আর না থাকুক, আঘাতের ধরনটা এমন ছিল যে কোনো ব্যক্তি, সুস্থ ব্যক্তিও মারা যেতে পারে। যেমন কেউ একটা তরবারি এনে উল্টা পিঠ দিয়ে বাড়ি মারলো পেটে, পেটে যদি তরবারিতে উল্টা পিঠ দিয়ে মারে, তাহলে এই জায়গায় তো আঘাতপ্রাপ্ত হয়ে যে কেউ লাঞ্চটা ফেটে যেতে পারে। বা কি করলো, তল পেটে লাথি মারলো, লাথি মারলে যে কোনো ব্যক্তি মারা যেতে পারে। এখন একজন ব্যক্তির অপারেশন ছিল, কোন সার্জারি ছিল, তার ওই জায়গায় লাথি মারার কারণে সার্জারিটা ফেটে গেছে। এখন আঘাতের ধরনটা কেমন ছিল সেটা নির্ভর করবে এই জায়গায় তার সার্জারিটা তার জানা ছিল কি ছিল না, এই নলেজের এই জায়গায় কোনো মূল্য নাই। আঘাতের ধরন যদি এমন হয় যে কাউকে, সুস্থ ব্যক্তিকেও যদি এই ধরনের আঘাত করা হয়, তাহলে সাধারণত মারা যায়। যদি এরকম হয় তাহলে সেটি হবে মার্ডার। আর যদি আঘাতের ধরনটা এমন হয় যে সুস্থ ব্যক্তি সাধারণত মারা যায় না, কিন্তু ভিকটিমের অন্য কোনো কারণ থাকার কারণে সে লোকটা মারা গেছে। ধরুন একজন ব্যক্তির শ্বাসকষ্টের সমস্যা আছে, এখন শ্বাসকষ্টের সমস্যা থাকলে ওই জায়গায় কোনো একটা গ্যাস ছেড়ে দেওয়া হবে, গ্যাস ছেড়ে দিলে ওর দম বন্ধ হয়ে ওই জায়গায় মারা গেল। এই জিনিসটা যিনি আসামি তার জানা ছিল না যে এই গ্যাসের পরে এই জায়গায় ছেড়ে দিলে ওর শ্বাসকষ্ট হবে বা ও মারা যাবে, এটা ছিল না। আবার যদি গ্যাস এমন হয় যে যেই গ্যাসটা ছাড়লে সাধারণত সবাই অসুস্থ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির এটা ছিল কি ছিল না এই নলেজের কোনো মূল্য নাই। অর্থাৎ এটা দেখতে হবে যে আঘাতের ধরনটা কেমন ছিল। আঘাত তো অনেক প্রকার হতে পারে, এই যে গ্যাস ছুড়ে দেওয়া, আপনার কাউকে ইনজেকশন পুশ করা, অথবা খাবারের মধ্যে কি বলে যে বেহুশ হওয়া, যে সেন্সলেস হয়ে যায়, এরকম কোনো কিছু ট্যাবলেট খাওয়াই দেওয়া দিয়ে অনেক ধরনের অকারেন্স ঘটায়। দেখা যাচ্ছে যেমন কিছু খাওয়াই দিছে, এমন কিছু স্প্রে করে দিছে, সে তার নিজে থেকে এই যে ডেভিল ব্রিথ, আমরা কিছুদিন আগেও শুনছি শয়তানের যে নিঃশ্বাস, যে এটা দেওয়ার কারণে মানুষ তার পকেট থেকে সবকিছু সেই ব্যক্তিকে দিয়ে দিচ্ছে। তাহলে এই যে দেওয়ার ফলে যে অকারেন্সটা ঘটাচ্ছে, এই অকারেন্সটা যদি নেচারটা এমন হয় যে না, এর ফলে সাধারণত সুস্থ ব্যক্তি ও আঘাতপ্রাপ্ত হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে সেটা হবে একটা মার্ডার, যদি ভিকটিম মারা যায়। আর যদি সুস্থ ব্যক্তি সাধারণত ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু ওই ব্যক্তির কোন একটা দুর্বলতা থাকার কারণে সে মারা গেছে, এটা আসামি জানা ছিল না, তখন সেটা হবে নেচার অফ ইনজুরি। অর্থাৎ নেচার এই কালপেবল হোমিসাইড, এই নেচারের ক্ষেত্রে হবে কালপেবল হোমিসাইড। অর্থাৎ একজনকে যত জোরে আঘাত করা যায়, এই আঘাতের ফলে সুস্থ ব্যক্তি মারা যায় না, কিন্তু ভিকটিম মারা গেছে, তখন হবে কালপেবল হোমিসাইড। আর যদি আঘাতের ধরনটা এমন হয় যে না, সুস্থ অসুস্থ সবাই মারা যায়, তখন হবে মার্ডার। এরপর অতিরিক্ত একটা জানি, কারণ এই জায়গায় কিন্তু প্রথম তিনটা দুইটার মধ্যেই আছে। ফোর্থ হচ্ছে ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট, বিপজ্জনক, আসন্ন বিপজ্জনক কাজ। যেমন ধরুন একটা সমাবেশ হচ্ছে, এই সমাবেশে একজন কি করলো, একটা বোমা ফেলে দিল। তো বোমা ফেলে দিলে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে টার্গেট করে নিয়ে যার গায়ে লাগবে সে মারা যাবে। অথবা 10তলা বিল্ডিং এর উপর থেকে একটা ইট ফেলে দিল, ওই রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে কেউ না কেউ আহত হবে বা নিহত হয়ে যেতে পারে। তাহলে এই যে কি বলে যে আসন্ন বিপজ্জনক কাজ, এই কাজটা কার নলেজ ছিল, কার ছিল না, ইন্টেনশন ছিল কি ছিল না, এই নেচার অফ ইনজুরি ছিল কি ছিল না, ডাজন্ট ম্যাটার। ডেঞ্জারাস, এমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট যদি হয়, যেমন কেউ একজন ওপেন ফায়ারিং শুরু করলো, যে জলদবদ্ধ লোক আছে তারে ধারে কাছে অথবা যাদের কাছে তাদের রামদাদে কূপ দিচ্ছে, আমরা বিভিন্ন সময় সাম্প্রতিককালেও দেখেছি বিভিন্ন লোকজন করছে। তো এই যে কার্যক্রম গুলো ইমিডিয়েটলি ডেঞ্জারাস যখন হবে, তখন সেটি মার্ডার হবে, তখন সেটি কার্যক্রম হিসেবে কোনো সুযোগ নাই। এরপরে আসি এই 300 দ্বারা দুইটা অধ্যায়, প্রথম অধ্যায় এই 4 পর্যন্ত এটি মার্ডার, আর দ্বিতীয় অধ্যায় আছে এক্সেপশন, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, মার্ডার হিসেবে গণ্য হবে না এইরকম কালপেবল হোমিসাইড 5টা আছে। নাম্বার 1 গ্রেভেন্ট সাডেন প্রভোকেশন,
যে মারাত্মক এবং আকস্মিক ভাবে খেপিয়ে তুলছে বা তার সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলছে, মেজাজ হারিয়ে ফেলছে। এইরকম যদি কোনো ঘটনা ঘটার সময়ে যদি কেউ কাউকে নিহত করে ফেলে, তখন সেটি হবে কালপেবল হোমিসাইড। এক্সিডিং টু প্রাইভেট ডিফেন্স, যদি কেউ তার প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করার সময় বাড়তি কিছু কাজ করে ফেলে। 3 নম্বর, এক্সিডিং রাইট অফ পাবলিক সার্ভেন্ট, যদি কোনো সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালনের সময় তার যতটুকু আইনে অধিকার দেওয়া আছে তার থেকে যদি বেশি করে ফেলে, তখন সেটি কালপেবল হোমিসাইড হবে। সাডেন ফাইট, হঠাৎ মারামারি শুরু হয়ে গেছে, এই হঠাৎ যখন মারামারি শুরু হয়ে যাবে তখন এই মারামারিতে কে কারে মারছে কেউ জানে না। দেখা যাচ্ছে যে যারা মামলা করছে তাদের লোকজনই হয়তো তাকে মেরে ফেলছে, কিন্তু মারামারিটা এমন ছিল হঠাৎ করে যে কেউ আসলে বুঝতে পারেনি কে কাকে মারছে, তখন এই মার্ডারটা হবে না, তখন হবে কালপেবল হোমিসাইড। আর হচ্ছে ডেথ উইথ কনসেন্ট, যদি কেউ মৃত্যুতে সম্মতি দেয়, যে এই মৃত্যুর ঝুঁকি নেয়, যে দেখা যাচ্ছে 20 তলা বিল্ডিং এর উপরে কেউ কাজ করতেছে, যে যাতে পড়ে গেলে সে মারা যাবে, সেই ব্যক্তিটা যদি 18 বছর উপরের ব্যক্তি হয়, তাহলে ওই ব্যক্তিটা যদি পড়ে মারা যায় তখন সেটি মার্ডার হবে না, কালপেবল হোমিসাইড হবে। অথবা ওই ব্যক্তিকে কেউ একজন এমন রোগে আক্রান্ত করলো যে আমি তো কিছুদিন পরে মারা যাবো আর বাঁচতে মনে চাচ্ছে না, বা আমার শারীরিক অবস্থা ভালো না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার তুমি গুলি করে মেরে দেবো অথবা বিষ খায় মেরে দেবো, এখন কেউ সদাই হয়ে তাকে বিষ কিনে দিয়ে খাওয়াই মেরে ফেললো, তখন হবে কালপেবল হোমিসাইড, মার্ডার হবে না। আর 18 বছরের নিচে হয় তখন এটি হয়ে যাবে মার্ডার, তখন এটি কালপেবল হোমিসাইড থাকবে না। 1 নম্বর, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, যে হঠাৎ আক্রান্ত হঠাৎ সে কি করলো, মারাত্মক এবং হঠাৎ করে খেপিয়ে তুলছে, তার মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলছে। মেজাজের ভারসাম্য যখন হারায় তখন ঘটনা, যেমন কেউ একজন কাউকে বাবার মাধ্যমে গালি দিল, গালি দেওয়ার ফলে দেখবেন যে গ্রামে এগুলো বেশি হয়, তোর এত বড় সমস্যা, আমার বাপকে তুমি গালি দিবি, তখন দেখা যাচ্ছে যে ঘরের থেকে কোনো কিছু এনে কোনো একটা অঘটন ঘটাই ফেললো, মারামারি শুরু হয়ে গেল, এই জায়গায় নিহত হয়ে গেল, তখন এটি কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। কারণ এই ঘটনার সময় এতটা গুরুতর ছিল যে হুট করে যে তাদের মেজাজের ভারসাম্যটা কিন্তু রক্ষা করতে পারে নাই আসামি, তখন সেটি হবে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। আমরা এই প্রশ্ন যে একজন ব্যক্তি ট্রাক চালক, সে রাতের আধারে এসে বাড়িতে এসে দেখে তার আপন ছোট বোনের সঙ্গে পার্শ্ববর্তী যুবকের অন্তরঙ্গ মুহূর্ত সে দেখে ফেলে। এটা দেখার ফলে তার মেজাজের ভারসাম্য হারিয়ে সে তখন এই দুইজনকেই মেরে ফেলে। এই মারার ফলে তখন এদিকে প্রশ্ন উঠছে যে এটা কি মার্ডার হয়েছে নাকি কালপেবল হোমিসাইড হয়েছে, এটি তখন কালপেবল হোমিসাইড হয়েছে, কারণ তার মেজাজের ভারসাম্যটা ছিল না। এই জায়গায় 3টা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম আবার মার্ডার হবে, তখন কালপেবল হোমিসাইড থাকবে না। নাম্বার 1, যদি এই যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন কে কেউ অজুহাত হিসেবে ব্যবহার করে, আমি এই যে যখন এই হত্যাকাণ্ডটা ঘটাইছি এটা ঠিক আছে, কিন্তু আমার মাথাটা ঠিক ছিল না, এইটাকে যদি কেউ অজুহাত হিসেবে ব্যবহার করে তখন সেটি হবে মার্ডার। 2 নম্বর হচ্ছে যে সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালন করতেছে, এই সময় যদি ওই সরকারি কর্মকর্তা কোনো প্রভোগ করে বা উস্কানি দেয়, সেই উস্কানিতে সে যদি বলে যে আমি সাডেন প্রভোকেশনে এই কাজটা করে ফেলছি, তখন মার্ডার হবে। যেমন উদাহরণ আছে যে একজন সাক্ষী সাক্ষ্য দিচ্ছে আদালতে, তখন একজন ম্যাজিস্ট্রেট বললেন যে আপনার একটা বক্তব্য আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা তথ্য দিলেন, এটা বলার কারণে ওই সাক্ষী ম্যাজিস্ট্রেটকে খুন করলো, তখন এটি কি হবে, মার্ডার হবে নাকি তার কালপেবল কথাগুলো হোমিসাইড হবে? রিফ্লেক্স তখন এটি করছে, মার্ডার হবে। কথা রিফ্লেক্স জি, করছে, যেগুলো অনলাইনে আছেন শুনতে পাচ্ছেন? কথা ডিস্টার্ব দিচ্ছে, রিফ্লেক্স করছে, রিফ্লেক্স। সমস্যাটা কি বলো? ওখানে মনে হয় 2টা ডিভাইস আনমিউট করা আছে, এরকম হতে পারে। সর্দার মাহমুদ আনমিউট করেন, আপনার জন্য তো অনেক ডিস্টার্ব হচ্ছে।
আচ্ছা, যারা দেখতে পাচ্ছেন এখন কি হচ্ছে, ডিসপ্লেটা কি ঠিকভাবে আসতেছে? ডিসপ্লেটা বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। জি, এই গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনটা অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করা হয় তাহলে সেটি মার্ডার হবে। যদি সরকারি কর্মকর্তা আইন বলে দায়িত্ব পালন করাকারী যদি কোনো কেউ উস্কানি পেয়ে যদি তাকে মেরে ফেলে, যেমন একজন পুলিশ কর্মকর্তা আসামিকে গ্রেফতার করতে গেছে, আসামি বললো যে না আমি তাকে মেরে ফেলছি, কি কারণে পুলিশকে মারছি, সে আমাকে গ্রেফতার করতে আসছে, আমার হঠাৎ করে মেজাজ গরম হয়ে গেছে জন্য তাকে মেরে ফেলছি, নো, তখন কালকে হোমিসাইড হবে না, মার্ডার হবে। আবার এই যে ম্যাজিস্ট্রেটের উদাহরণ দিলাম, ম্যাজিস্ট্রেট বিশেষ সাক্ষ্য নিচ্ছে, সাক্ষী, ম্যাজিস্ট্রেট বললেন যে সাক্ষীর একটা শব্দ তিনি বিশ্বাস করেন না, তিনি সব মিথ্যা কথা বলছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন। মিথ্যা সাক্ষী এই কথাটা বলার কারণে সাক্ষী রাগান্বিত হয়ে ম্যাজিস্ট্রেটকে মেরে ফেললো, তখন সেটি মার্ডার হবে। আর হচ্ছে কেউ একজন তার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছে, এই অধিকার প্রয়োগের সময় যদি যে ব্যক্তি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছে তাকেই মেরে ফেলা হয়। ধরুন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির নাক ধরে টানাটানি করতেছে, এখন সে দেখলো যে নাক ধরে টানাটানি করছে, আমাকে তো মেরেই ফেলবে, তখন সে কি করলো, আর একটা ঘুষি মেরে দিল যে নাকটা যাতে ছেড়ে দেয়। এই যে তাকে ঘুষি মারলো, তখন সে বললো যে হঠাৎ করে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, সে আমাকে গায়ে হাত তুলছে, আমি তার বড়, দাঁড়া, তাই বলে সে আবার ওই যে যার নাক ধরে টানাটানি করতেছিল তাকে মেরে ফেললো। তখন এটি কালপেবল হোমিসাইড হবে নাকি মার্ডার হবে? মার্ডার হবে, কারণ যিনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছিলেন তাকেই মেরে ফেলা হয়েছে। অর্থাৎ আত্মরক্ষার অধিকার প্রয়োগ কে করবে? যেমন আপনাকে কেউ একজন একটা ঘুষি দিল, আপনি পাল্টা আপনি তাকে ঘুষি দিতে পারবেন। এখন তাকে ঘুষি দেওয়ার কারণে সে বললো যে এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি, তখন সে আবার এসে তাকে মেরে ফেললো, তখন হবে মার্ডার, কালপেবল হোমিসাইড হবে না। অর্থাৎ এই জায়গায় প্রেক্ষাপটে দেখতে হবে কে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছিল, সে আত্মরক্ষার অধিকার প্রয়োগকারীকে যদি মেরে ফেলা হয় তাহলে সেটি মার্ডার হবে। আমরা 1 নম্বরে ব্যতিক্রমে 3টা ব্যতিক্রম পেলাম, এই 3টা ব্যতিক্রম যদি আসে তখন সেটি হয়ে যাবে মার্ডার। দেখেন এই জায়গায় প্রথমত 4টা মার্ডারের উপাদান পেলাম, এই জায়গায় এক্সেপশনের ফার্স্ট এক্সেপশনের 3টা মার্ডার পেলাম। আর একটা মার্ডার আছে 5 নম্বরে, সেটা হচ্ছে যিনি সম্মতি দিচ্ছেন মৃত্যুতে বা মৃত্যুর ঝুঁকি নিচ্ছেন, তার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে সেটি মার্ডার হবে। যেমন 18 বছরের বয়সে কম ব্যক্তিকে যদি কোন ছাদে কাজ করানো হয়, দেখা যাচ্ছে 20 তলা বিল্ডিং এর উপরে কাজ দেওয়া হয়, ওই জায়গা থেকে যদি পড়ে ওই বাচ্চাটা মারা যায়, 18 বছরের নিচে বয়স্ক ব্যক্তি, তাহলে এটি মার্ডার হবে, এটি কালপেবল হোমিসাইডের কোনো সুযোগ নেই। অথবা 18 বছরের নিচে কোনো ব্যক্তি বলল যে আমি আত্মহত্যা করবো, আমাকে একটু দড়ি কিনে দাও, দেখা যাচ্ছে আপনি দড়ি কিনে দিয়ে তাকে সহায়তা করলেন যে এই দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে তুই মর, এইটা বললে যদি ওই লোকটা আত্মহত্যা করে, ওই বাচ্চাটা 18 বছর নিচে বয়স্ক, তাহলে এটি কালপেবল হোমিসাইড হবে না, মার্ডার হবে। এটা ইসে হবে না, অ্যাবেটমেন্টও হচ্ছে না, এটা সরাসরি মার্ডার হবে, কারণ আপনি তাকে মার্ডারের প্ররোচনা দিয়েছেন। 18 বছরের নিচের ব্যক্তি সে মৃত্যুবরণ করতে পারে না বা তাকে কেউ মারার জন্য সহায়তা করতে পারে না, এবং সে মৃত্যুর ঝুঁকিও নিতে পারে না। কিন্তু 18 বছরের উপরে যদি হয় ব্যক্তিটা ভিকটিম, সেই ব্যক্তিটা যদি এমন রোগাক্রান্ত হয় যে সে বলতেছে যে আমি আর বাঁচতে চাই না, আমি এমনিতেই মারা যাব, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে তোমরা মেরে ফেলো, তখন দেখা যাচ্ছে গলা টেনে মেরে ফেললো অথবা বিষ খায় মেরে ফেললো, তখন এটি হবে ভিকটিম মারা গেলে কালপেবল হোমিসাইড হবে, মার্ডার হবে না। তাহলে দেখেন প্রথমত কালপেবল হোমিসাইডে 299 ধারাতে আমরা 3টা উপাদান পেয়েছি। মার্ডারে 300 ধারাতে মার্ডারে 2টা পার্ট আছে, 300 ধারাতে প্রথম অধ্যায়ে আছে 4টা, এই 4টা হচ্ছে মার্ডার। সেকেন্ড অধ্যায়ে আছে এক্সেপশন, ব্যতিক্রম, এই মার্ডারের ব্যতিক্রম সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ খুন নয় এমন নরহত্যাজনক বা অপরাধজনক নরহত্যা। সেটা আছে 5টা প্রেক্ষাপট, তার মধ্যে প্রথম যে প্রেক্ষাপট আছে
যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, সেটার আবার তিনটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমের প্রথম ব্যতিক্রম হচ্ছে অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না, যদি কেউ অজুহাত হিসেবে ব্যবহার করে তাহলে মার্ডার হবে। সেকেন্ডলি হচ্ছে সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালন করার কালীন সময়ে যদি কেউ উস্কানি দেয়, দেওয়ার ফলে যে উস্কানি পেয়েছে সে যদি ওই সরকারি কর্মকর্তাকে মেরে ফেলে, অর্থাৎ সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালন করাকালীন সময় যদি নিহত হয় তাহলে সেটা হবে মার্ডার। যেমন আমরা উদাহরণ দিলাম, একজন ম্যাজিস্ট্রেট সে বিচার কার্য করার সময় সাক্ষী নিয়ে বললেন, সাক্ষীর একটা কথাও তিনি বিশ্বাস করেন না, বলার কারণে সাক্ষী রাগান্বিত হয়ে ম্যাজিস্ট্রেটকে মেরে ফেললো। এটা খুন, এটা কালপেবল হোমিসাইড না। পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করতেছে, পুলিশকে মেরে ফেলানো হলো, তাহলে এটা হবে খুন। এরপর হচ্ছে যে ব্যক্তি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেছে, অর্থাৎ শুরুটা সে করেনি, মারামারি করছে ওই পক্ষ, সে প্রতিরোধ করতেছিল, এই প্রতিরোধকারীকেই মেরে ফেলা হয়েছে। যদি ভিকটিম ওই প্রতিরোধকারী হয় তাহলে সেটি কালপেবল হোমিসাইড হবে না, মার্ডার হবে। আর 18 বছরের নিচে যদি বয়স্ক হয় এবং সে মৃত্যু ঝুঁকি নেয় বা মৃত্যুতে সম্মতি দেয়, দেন সেটি মার্ডার হবে, কালপেবল হোমিসাইড হবে না। আর যদি 18 বছরের বেশি হয় কালপেবল হোমিসাইড হবে। দেখেন, প্রথমত তিনটা: ইন্টেনশন, নলেজ, নেচার অফ ইনজুরি, কালপেবল হোমিসাইড। আর 300 ধারার ভিতরে আমরা 5টা এক্সেপশন পেয়েছি। এখন হচ্ছে যে এমসিকিউ তে এই জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসে, আমরা তো বিস্তারিত আলোচনা করে ফেলছি, রিটেনেও এই জায়গা থেকে 20 মার্কের প্রশ্ন পড়া হয়ে গেছে। এখন দেখেন এমসিকিউ তে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড বা নরহত্যা, অপরাধমূলক নরহত্যার সংজ্ঞা আছে কোন ধারাতে? 299 ধারাতে। মার্ডারের সংজ্ঞা আছে কত ধারাতে? 300 ধারাতে। মার্ডারের কয়টি উপাদান আছে? 4টি উপাদান আছে। এরপর হচ্ছে 300 ধারার কতটি ব্যতিক্রম আছে? 5টা ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম গুলো কি? এটি হচ্ছে কালপেবল হোমিসাইড, অর্থাৎ অপরাধজনক নরহত্যা। এই নরহত্যার মধ্যে কয়টি ফার্স্ট ব্যতিক্রমেরও কয়টি ব্যতিক্রম আছে? 3টা ব্যতিক্রম আছে। এরপরে 18 বছরের নিচের ব্যক্তি যদি মৃত্যুতে সম্মতি দেয় তাহলে এটি কোন ধরনের অপরাধ হবে? কালপেবল হোমিসাইড, মার্ডার, এই ধরনের অপশন দেওয়া থাকবে, তখন সেটি হবে মার্ডার 18 বছরের নিচে যদি হয়। আর 18 বছরের উপরে যদি হয় তখন সেটি হয়ে যাবে কালপেবল হোমিসাইড। জি, কালপেবল হোমিসাইড এবং মার্ডার এইটা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউজ হয়, শুধু আপনাদের জন্য না, এটা অনেক আইনজীবীরাও বুঝতে পারে না, দুইটা এক মনে হয়। তো যাই হোক, এটা যদি কারোর সমস্যা থাকে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আমি আমার আলোচনা করবো প্রয়োজনে। তো আমরা আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে যদি মার্ডার হয়, মার্ডারের শাস্তি হচ্ছে 302 ধারাতে মৃত্যুদণ্ড বা অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড। আর যদি কালপেবল হোমিসাইড হয় তাহলে 304 ধারাতে হবে। আর এর মাঝখানে আছে 303 ধারাতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় ব্যক্তি যদি খুন করে তাহলে তার সাজা একটাই, মৃত্যুদণ্ড, আর কোনো সাজা নাই। পরীক্ষা প্রশ্ন আসছে 303 ধারার সর্বনিম্ন সাজা কোনটি? সাজাই তো একটা, মৃত্যুদণ্ড, আর তো কিছু নাই, যাবজ্জীবন কারাদণ্ড নাই, অর্থদণ্ড নাই, কিছু নাই, আছেই মৃত্যুদণ্ড। তাহলে একমাত্র সাজা অথবা সর্বনিম্ন সাজা অথবা সর্বোচ্চ সাজা যেটাই বলুক না কেন, একটাই সাজা, সেটা হচ্ছে 303 ধারায়। পেনাল কোডের এই একটা ধারা আছে যে জায়গায় সর্বনিম্ন সাজা বলেন, একমাত্র সাজা বলেন, যেটা বলেন না কেন, মৃত্যুদণ্ড। তাহলে এটা কিন্তু একাধিকবার পরীক্ষা প্রশ্ন আসছে, এটা আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে। আরেকটা হচ্ছে 304B, যদি গাড়ি চালনা করে দেখা যাচ্ছে যে কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট করে কাউকে মেরে ফেলা হয় তখন সেটি 304B হবে। অর্থাৎ নেগলিজেন্টলি যদি কেউ কাউকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে তখন সেটি 304B ধারাতে হবে। আর যদি ডাক্তার অবহেলা করে মেরে ফেলে রোগী তাহলে 304A ধারা হতে হবে। যাই হোক, আমরা 300 এইটা একটু দেখি সালের প্রশ্ন কিভাবে আসছে। জি, আমরা 305 ধারাতে সালের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না, তবে এই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে 305 ধারায় কয় শ্রেণীর ব্যক্তিকে আত্মহত্যা সহায়তার কথা বলা আছে? সেটি হচ্ছে 5 শ্রেণীর ব্যক্তিকে। 305 ধারায় 5 শ্রেণীর ব্যক্তিকে আত্মহত্যার সহায়তার কথা বলা আছে। 306 ধারায়
আত্মহত্যায় সহায়তা, সুইসাইডে অ্যাবেটমেন্ট যদি কেউ করে। আর 307 ধারায় সব থেকে বেশি মামলা হয় 307 ধারায়, যে অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প টু মার্ডারের সাজাটা কোন ধারাতে আছে? সেটি হচ্ছে 307 ধারাতে। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার আসছে এবং কোর্ট কাছারিতে মামলা বেশি হয়। দেখা যাচ্ছে কেউ কাউকে মারধর করছে, সে তখন 307 ধারাতেও দিয়ে দেয় যে 307 ধারায় সে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, খুনের প্রচেষ্টা করছে বা খুনের উদ্যোগ গ্রহণ করেছিল। এই ধারাটি আলংকরিক অর্নামেন্টাল সেকশন, এটা দিয়ে দেওয়া হয় সাধারণত যদি কেউ কাউকে আহত করে, মারধর করে। যাই হোক, এরপরে আসি ঠগের সংজ্ঞা। 310 ধারাতে ঠগের সংজ্ঞা আছে। ঠগটাকে যারা হচ্ছে কি বলে যে খুনি, হত্যাকারী এবং স্টিলিং চাইল্ড, যারা সাধারণত শিশুদেরকে চুরি করে, এইরকম লোকজনের সঙ্গে যদি কেউ চলাফেরা করে তাকে বলা হয় ঠগ। অর্থাৎ সেই ব্যক্তিটা, ঠগ ব্যক্তিটা নিজে কোনো অপরাধী না, কিন্তু এই দাগী আসামিদের সঙ্গে সে আর উঠা বসা। দেখা যাচ্ছে এলাকার চিহ্নিত দাগী কিছু আসামি থাকে যে তারা এই ধরনের অপরাধ করে, তারা ডাকাতি করে, তারা খুন করে, তারা বাচ্চা চুরি করে বা পাচার করে। এই ধরনের ব্যক্তির সঙ্গে উঠা বসা যাদের, তাদেরকে বলা হয় ঠগ। 310 ধারাতে ঠগের সংজ্ঞা দেয়া আছে। জি, এরপরে আমরা চলে আসি 312 কজিং মিসক্যারেজ, গর্ভপাত করানো। জি, 312 ধারাতে দেখেন কুইক উইথ চাইল্ড। এই চাইল্ড বা নারীর জীবন বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত সৎ বিশ্বাস ছাড়া ইচ্ছাকৃতভাবে তার গর্ভপাত করার সর্বোচ্চ শাস্তি কত বছরের কারাদণ্ড? বার কাউন্সিলের 2020 সালে প্রশ্নটা আসছিল, 7 বছরের কারাদণ্ড 312 সালে আসছে। কুইক উইথ চাইল্ড অর্থটা কি? কুইক উইথ চাইল্ড হচ্ছে যে নারীর গর্ভে সন্তানটা বিচলন করে, অর্থাৎ নড়াচড়া করে, এইরকম সন্তানকে যদি কেউ গর্ভপাত ঘটায় ওই নারীর উদ্দেশ্য ছাড়া, তখন সেটি হবে 7 বছরের কারাদণ্ড, 312 ধারার সাজা হবে। জি, আমরা চলে আসি 319 ধারাতে হার্ট বা আঘাত। 320 ধারাতে গ্রিভিয়াস হার্ট। দেখেন, হার্টের সঙ্গে বলা আছে হুইভার কজেস বডিলি পেইন, ডিজিজ অর ইনফার্মিটি টু এনি পারসন ইজ সেড টু কজ হার্ট। হার্টের সঙ্গে হচ্ছে বডিলি পেইন। বডিলি পেইনটা দেখা যাচ্ছে কেউ কাউকে একটু আঘাত করলো, তাহলে এই বডিতে আমরা পেইন পাই, এটা হচ্ছে হার্ট, নরমাল হার্ট। আর গ্রিভিয়াস হার্টটা হচ্ছে 320 ধারাতে। দেখেন, এই জায়গায় গুরুতর আঘাত হয়েছে, গুরুতর জখম হয়েছে, এই পরিভাষা শুধু লিখে দিলেই হয় না, মেডিকেল সার্টিফিকেটে থাকতে হবে যে তার শরীরে, বডিতে কোথায় কি আঘাতপ্রাপ্ত হয়েছে, কি চিহ্ন আছে, তখনই কেবলমাত্র মামলার প্রাসঙ্গিকতা আসবে যে কোন ধারায় যাবে। এখন একজন মামলা দেখা যাচ্ছে যে আরবি লিখে ফেলছে, এজাহার লিখলো যে তাকে গুরুতর জখম করছে, মেডিকেল রিপোর্টে আসলো যে না, তার একটু ক্ষেত্রে কিছু হালকা, 320 ধারার কোনো উপাদান নাই, 319 ধারার উপাদান, বডিলি পেইন হয়েছে, ডিজিজ হয়েছে অথবা ইনফার্মিটি হয়েছে, তাহলে বিকলাঙ্গতা হয়েছে, অথবা তার শরীরে কোনো ব্যথা পেয়েছে, অথবা কোনো রোগাক্রান্ত হয়েছে। দেখা যাচ্ছে যে এই যে একসময় আমাদের দেশে করোনা ছিল, মহামারী, এই করোনা রোগী যদি আরেকজনকে আক্রান্ত করার জন্য রোগী গিয়ে যে তাকে জড়ায় ধরে, অথবা তার ব্যবহৃত পোশাক তার আত্মীয় স্বজন অন্য কাউকে ব্যবহার করতে দেয়, উদ্দেশ্য যদি থাকে, গিলটি মাইন্ড থাকে, তখন সেটি হার্ট হবে। হার্ট মানে তো শুধুমাত্র আঘাত করতে হবে শরীরে এমন না, বডিলি পেইন, এই পেইনটা যদি কেউ ইনজেকশন পুশ করে, আপনি যদি ব্যথা পান, এটি হার্ট। যদি আপনাকে আঘাত করে, হাত দিয়ে হোক বা কোনো যন্ত্র দিয়ে হোক বা কোনো উপকরণ দিয়ে হোক, তখন সেটি হার্ট, অর্থাৎ সাধারণ আঘাত। আবার যদি ডিজিজ হয়, এই যে রোগ আক্রান্ত, এই করোনা ছাড়া আরো অনেক রোগ আছে, সেই রোগ যদি ছড়াই দেয়, যেন ঘোষ পাশরা আরেকজনের যাতে আক্রান্ত হয়, এই জন্য তার পোশাক আশাক দেওয়া, অথবা তার কাছে গিয়ে হাসি দেওয়া, এই ধরনের কাজ যদি কেউ করে, তাহলে এটাও হার্ট, অর্থাৎ এটাও আঘাত, তখন এটা অন্য কোনো ধারায় যাবে না, এই যে সিম্পল হার্ট হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ইনফার্মিটি। ইনফার্মিটিটা হচ্ছে বিকলাঙ্গতা, যে কারোর শরীরকে এমন ভাবে থেতলে দিয়েছে যে এটা বিকল হয়ে গেছে। দেখা যাচ্ছে ইনজেকশন পুশ করে দিয়েছে বাম হাতে,
এই বাম হাতটা অনেকটা অচল হয়ে গেছে, তবে স্থায়ীভাবে অচল হয়নি। এই স্থায়ীভাবে অচল হলে তখন হয়ে যাবে গ্রিভিয়াস হার্ট 320 ধারাতে। আর যদি স্থায়ীভাবে না হয় তখন হবে 319 ধারার অপরাধের সংজ্ঞার আওতায় আসবে। 320 ধারা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। 320 ধারায় গ্রিভিয়াস হার্ট আছে 8 শ্রেণীর অপরাধকে গ্রিভিয়াস হার্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে 20 ধারাতে। প্রথমত হচ্ছে ইমাস্কিউলেশন, পুরুষত্বহীন করা। যদি কেউ কাউকে পুরুষত্বহীন করে দেয় তাহলে সেটি হবে গ্রিভিয়াস হার্ট, এবং এর শাস্তিও বেশি। তাই আমরা শাস্তির ধারা পরে যাব, আমরা সংজ্ঞার দ্বারা দেখি অপরাধের সংজ্ঞা। এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত কোন ধারাতে আছে? 320 ধারাতে আছে। এরপরে আছে যে কয় শ্রেণীর আঘাতকে গুরুতর আঘাত হিসেবে চিহ্নিত করা হয়েছে? 8 শ্রেণীর আঘাতকে গুরুতর আঘাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষা প্রশ্ন আছে যে ক, খ, কে বা এক্স, জেড কে এই ধরনের পরিচয় দিয়ে বলা হয়েছে যে কেউ কাউকে ঘুষি দিয়ে দাঁত ভেঙে ফেলছে, তখন কি হবে? তখন সেটি গ্রিভিয়াস হার্ট। কেউ কাউকে নাক ফাটাই ফেলছে ঘুষি মেরে, তাহলে নাক বিকৃত হয়ে গেছে, তখন সেটি গ্রিভিয়াস হার্ট। আমরা দেখি 8 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাস্কিউলেশন বা পুরুষত্বহীনকরণ। একটু আমার দিকে যারা ভিডিওতে দেখতেছেন খেয়াল করবেন, দুই চোখের জ্যোতি নষ্ট করে দেওয়া স্থায়ীভাবে, তখন সেটি গ্রিভিয়াস হার্ট। 1 নম্বর পেলাম ইমাস্কিউলেশন বা পুরুষত্বহীনকরণ, 2 নম্বর চোখের জ্যোতি নষ্ট করে দেওয়া, 3 নম্বর হচ্ছে 2 কানের শ্রবণ শক্তি নষ্ট করে দেওয়া, 4 নম্বর হচ্ছে মুখমণ্ডল বা মাথা বিকৃত করে দেওয়া, 5 নম্বর হচ্ছে দাঁত বা শরীরের কোনো হাড়কে বিকৃত করে দেওয়া, 6 নম্বর হচ্ছে টোটাল আমাদের বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বিকৃত করে দেওয়া বা বিনাশ করে দেওয়া, 7 নম্বর হচ্ছে আমাদের এই শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের যে শক্তি আছে, যেমন আমি হাতটা নাড়াচ্ছি, এই হাতের একটা শক্তি আছে, শক্তিকে বিনাশ করে দেওয়া। শক্তি বিনাশ কেমন? এই জায়গায় ইনজেকশন দেওয়া হলো অবাস করার জন্য, আমার হাতটা অচল হয়ে গেল, এই হাতে আর কাজ করে না, এটা হচ্ছে স্থায়ীভাবে বিকৃত হয়ে গেল, তখন এই যে শক্তিটা নষ্ট করে দেওয়া হয়েছে, তখন এটি হবে গ্রিভিয়াস হার্ট। 8 নম্বর হচ্ছে এমন ভাবে আক্রান্ত হয়েছে ভিকটিম যে তাকে টানা 20 দিন চিকিৎসাধীন থাকতে হয়েছে, অর্থাৎ হসপিটালে ভর্তি হতে হয়েছে। এখন মামলা দায়ের করা হলো, এজাহার দায়ের করা হলো যে তাকে গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত করা হয়েছে ইত্যাদি দিয়ে মামলা করা হলো 307 ধারা অ্যাটেম্প টু মার্ডার। পরবর্তীতে আপনি আসামি পক্ষের আইনজীবী, আপনি তখন দেখবেন মেডিকেল রিপোর্টে কি আসছে। মেডিকেল সার্টিফিকেটে যদি আসে যে তার হাতে কোথাও খেতে গেছিল কিন্তু স্থায়ীভাবে বিকৃত হয়নি, বা মেডিকেল তাকে সরকারি হসপিটালে 20 দিন বা ততোধিক সময় থাকতে হয়নি, তাহলে সেটি হয়ে যাবে সিম্পল হার্ট। যতই সে আক্রান্ত হোক না কেন, শারীরিক বডিলি পেইন যতই পাক না কেন, তার ইনফার্মিটি যতই হোক না কেন, স্থায়ীভাবে যদি না হয়, 20 দিন যদি কমপক্ষে 20 দিন হসপিটালে ভর্তি না থাকে, আর বাকি যে 7 শ্রেণীর কথা বললাম ইমাস্কিউলেশন থেকে শুরু করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অর্গানের শক্তিকে বিনাশ করে দেওয়া হয়, এই প্রেক্ষাপট যদি না থাকে তাহলে সেটি সিম্পল হার্ট হবে। আর যদি এটা থাকে, মেডিকেল সার্টিফিকেট সমর্থন করে, তাহলে সেটি হবে গ্রিভিয়াস হার্ট। আর গ্রিভিয়াস হার্ট যদি থাকে অবশ্যই 307 ধারার উপাদান থাকবে যে গ্রিভিয়াস হার্ট। যেমন কেউ এই জায়গায় সালের প্রশ্ন আসছে, দেখে একটু সালের প্রশ্ন কি আসছে দেখেন। 2020 সালে প্রশ্ন আসছে দা পেনাল কোড 1868 320 ধারা অনুসারে কত শ্রেণীর আঘাতকে গুরুতর বলে গণ্য করা হয়েছে? এদিকে 6, 7, 8, 9 8 শ্রেণী আমরা একটু বলে ফেলছি। দা পেনাল কোড 1860 অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত? পায়ে 1 ইঞ্চি পরিমাণ কাটার আঘাত, বাহুতে আঘাত, ঘাড়ে 1.5 ইঞ্চি কাটা আঘাত, বাম কর্ণের শ্রবণ শক্তি স্থায়ীভাবে রহিতকরণ। দেখেন ওই যে 8 শ্রেণী আছে, সেই 8 শ্রেণীতে কোনো পরিমাণ উল্লেখ নাই কতটুকু কাটাছেড়া হবে, কতটুকু আঘাত হবে, এটা না। এই জায়গায় আছে বাম কর্ণের অর্থাৎ কানের শ্রবণ শক্তি বিনষ্ট করে দেয় স্থায়ীভাবে, তখন সেটি হবে গ্রিভিয়াস হার্ট। এক্স জেড এর মুখে ঘুষি মারলে তার জেড এর একটি দাঁত পড়ে যায়। এক্স এর কৃত অপরাধ কি? সাধারণ জখম, মারাত্মক জখম, ইচ্ছাকৃত জখম, হত্যার চেষ্টা। হত্যার চেষ্টা তো অনেক পরের বিষয়, ওটা আরেক ধারা, কিন্তু তার যে দাঁত পড়ে গেছে, এই দাঁত পড়ে যাওয়াটা হচ্ছে গ্রিভিয়াস হার্ট। 320 ধারার অপরাধের প্রমাণ পাওয়া গেছে যে তার দাঁত ভেঙে যাওয়া মানে দাঁত অথবা শরীরে কোনো হাড় ভেঙে যাওয়া, এটি হচ্ছে গ্রিভিয়াস হার্ট। আর যদি
এইটার সঙ্গে দেয়া হয় যে এই দাঁতটা ভাঙছে তাকে মেরে ফেলানোর জন্য, তাকে দেখা যাচ্ছে যে কোনো একটা অস্ত্রের পাট দিয়ে তাকে বাড়ি মারা হয়েছে বা আঘাত করা হয়েছে, তাকে মেরে ফেলানোর জন্য করা হয়েছিল। এই কারণে তার ওই জায়গা না লেগে তার দাঁতে লেগে দাঁত ভেঙে গেছে, অথবা নাকে লেগে নাক চেঞ্জ হয়ে গেছে, অথবা চোখে লাগছে চোখ ছিদ্র হয়ে গেছে বা চোখের চর্বি নষ্ট হয়ে গেছে। এটা যখন আসবে কেবল তখন মাত্র অ্যাটেম্প টু মার্ডারে ধারার উপাদান আসবে। তবে হ্যাঁ, আপনি যদি বাদী পক্ষ হন অবশ্যই এই ধারাটা দিবেন। পরবর্তীতে কি হবে না হবে বিচার করার বিষয়। বাদী তো বেশি চাইবে, পরে যদি প্রমাণ করতে না পারে আসামি পক্ষ সেই জায়গা থেকে অব্যাহতি পাবে, না হলে পাবে না। যাই হোক, আর আপনি আসামি পক্ষ হলে আপনি ওই এজাহার থেকে দেখে দেখে বিচারের সময় আপনি সব জায়গায় জেরা করে নিয়ে চলে আসবেন যে এটি কোনোই গ্রিভিয়াস হার্ট ছিল না, এটি ছিল সিম্পল হার্ট। আর এটা হচ্ছে বড় অপরাধের অভিযোগ যদি থাকে, আসামি পক্ষ যদি দাবি করে যে না ঘটনা পরিস্থিতি এটা ছিল, যেটা বলা হচ্ছে ওটা ছিল না, তখন এটা প্রমাণের দায়িত্ব হচ্ছে আসামি পক্ষের। এটি এভিডেন্স অ্যাক্ট 1872 এর 105 105 ধারাতে উল্লেখ আছে। আসামি যদি দাবি করে, যেমন আমরা এই যে মার্ডার এবং কালপেবল হোমিসাইড পড়লাম, আসামির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে মার্ডার করছে, আসামি দাবি করলো যে না ঘটনা মার্ডার ছিল না, কালপেবল হোমিসাইড ছিল। কারণ কালপেবল হোমিসাইড যদি প্রমাণ করা যায়, আসামি পক্ষকে শুধুমাত্র জরিমানা করবে আদালত, জরিমানা দিয়েও সে পার পেয়ে যাবে, অর্থাৎ তার যাবজ্জীবন কারাদণ্ড হবে না, ইভেন কোনোদিন একদিনের জন্য খাড়া লাগবে না। যদি জরিমানা হয় সেটা দিয়েও পার পাওয়ার সুযোগ আছে যদি আদালত মনে করেন। তাহলে দেখেন কালপেবল হোমিসাইডের ক্ষেত্রে কিন্তু মৃত্যুদণ্ড যদি মার্ডার যদি হয়, মার্ডারের শাস্তি আছে মৃত্যুদণ্ড অথবা অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড, এর বাইরে কোনো সাজা নাই। বিচারকের ডিসক্রিপশনারি পাওয়ার কোনটা, বিচারক বিচার করার পরে যদি মনে করেন যে মৃত্যুদণ্ড দিবেন তিনি দিতে পারেন, তিনি যদি মনে করেন যে না মৃত্যুদণ্ড দিব না, যাবজ্জীবন কারাদণ্ড দিব আর অর্থদণ্ড দিব তাও দিতে পারেন। কিন্তু তিনি কখনো 14 বছরের কারাদণ্ড বা 20 বছরের কারাদণ্ড এইটা লিখতে পারবেন না, কোনোদিন দিতে পারবেন না। হয় তাকে সাজা দিতে হলে ওই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অর্থদণ্ড সহ দিতে হবে, অন্যথায় তাকে খালাস দিতে হবে, এর বাইরে কোনো সাজা নাই। বিচারকের মায়া হলেও কিছু করার নাই। এই জায়গায় একটাই যেটা আইনে বলে দেয়া আছে, আইনের বাইরে যাওয়ার কারোর সুযোগ নাই, বিচারকের সুযোগ নাই, আইনজীবীর সুযোগ নাই, কারোর সুযোগ নাই। অর্থাৎ প্রত্যেকে তার আইনের মধ্য থেকে মূলত বাস্তবায়ন করে থাকে, কাজ সম্পাদন করে থাকে। এখন আমরা আসি দেখি ক স্বেচ্ছায় খকে বাদ দিয়ে গুরুতর আঘাত প্রদান করে। পেনাল কোড 1860 অনুযায়ী ক এর সর্বোচ্চ শাস্তি কত বছর হবে? 325 ধারাতে 7 বছরের কারাদণ্ড হবে। তাই হোক, আমরা 326টা পড়বো, 326 এ ধারাটা পড়বো। 326 এ ধারাতে আছে যদি অ্যাসিড নিক্ষেপ করে কারো মুখমণ্ডল বা মাথা বা চোখ বিকৃত করে দেয়, এই অপরাধটা 326 এ ধারাতে আছে। জি, এরপরে পড়বেন 332 এবং 333 সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব পালনে বিরত রাখার জন্য, বাধা দেওয়ার জন্য সাধারণ জখম করা। আর 333 সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য, বিরত রাখার জন্য তাকে গুরুতর আঘাত করা। এই যে পলিটিক্যাল যে কেসগুলো হয়, কোন একটা দল যখন সমাবেশ করে সেই সমাবেশকে কেন্দ্র করে যখন মামলা হয়, কিন্তু পূর্বে আমরা 149 আলোচনার সময় বললাম, ঠিক সেই সময় 332 এবং 333 ধারাটা আনা হয়। কারণ ওর মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসা নেয়, কি হয়েছে নাপা খাইছে, নাপা পেপার লিখে একটা মেডিকেল সার্টিফিকেট ওই মামলায় অ্যাড করে দেয়। তখন হয়ে যায় যে সরকারি কাজে বাধা দিচ্ছে এবং আক্রমণ করছে বাধা দেওয়ার উদ্দেশ্যে। সরকারি কর্মকর্তাকে তার সরকারি দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা হয়েছে। জি, এরপরে আমরা চলে আসি 339 ধারা রংফুল রেস্ট্রেইন। আমাদেরকে খুব বেশি আগাতে হচ্ছে কারণ আমাদের 12 তারিখের পরীক্ষা, এর ভিতরে আমরা আমাদের শেষ করতে হবে। যাই হোক, 339 ধারা রংফুল রেস্ট্রেইন, রংফুল রেস্ট্রেইন। আর 340 ধারা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। রংফুল রেস্ট্রেইন অবৈধ বাধা, রংফুল কনফাইনমেন্ট অবৈধ অবরোধ। রংফুল রেস্ট্রেইনটা অবৈধ বাধাটা কি? অবৈধ বাধা হচ্ছে কোন ব্যক্তির কোন একটা নির্দিষ্ট দিকে যাওয়ার
আইনগত অধিকার আছে সেই দিকে কেউ যদি বাধা দেয়, কোন একটা নির্দিষ্ট দিকে বাধা দেয়, তখন সেটি হবে রংফুল রেস্ট্রেইন, অবৈধ অবরোধ বা কি বলে যে অবৈধ বাধা, রংফুল রেস্ট্রেইন। আর রংফুল কনফাইনমেন্ট হচ্ছে চতুর্দিকে ঘিরে ফেলা, নির্দিষ্ট সীমারেখা দেওয়া, তার বাইরে তাকে যেতে না দেওয়া, সেটা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। যেমন আপনার বাড়ির সামনে দিয়ে আপনার চলাচলের অধিকার আছে, আর সরকারি রাস্তা দিয়ে আপনার চলাচলের অধিকার আছে, আপনার আরেকজনের সঙ্গে বিরোধ আছে, সে আপনাকে হুমকি দিল যে আমার বাড়ির সামনে দিয়ে গেলে তো খবর আছে, এই পথে তুই আর চলতে পারবি না, তাহলে সে আপনাকে কি করলো? অবৈধ বাধা দিয়েছে। অর্থাৎ তার বাধা দেওয়ার এখতিয়ার নাই, কারণ ওই পথটা, ওই ওয়েটা হচ্ছে পাবলিক ওয়ে, সবাই চলাচল করবে। এই সবাই চলাচল করার জায়গায় যখন রেস্ট্রেইন করছে, তখন সেটি হবে রংফুল রেস্ট্রেইন। অর্থাৎ একটা দিকে বাধা দিচ্ছে, সব দিক থেকে না, কিন্তু চতুর্দিক থেকে যদি বাধা দেয়, যেমন একজন ব্যক্তি কি করলো, ভিকটিমকে নিয়ে কোন একটা নির্দিষ্ট রুমের ভিতর গিয়ে আটকে রাখলো, আর বললো বাইরে থেকে তালা দিয়ে দিল, বলো যে এই রুম থেকে তুই বের হতে পারবি না, এটা হলো রংফুল কনফাইনমেন্ট। দ্যাট মিন্স গুম করে রাখা। এই গুম করে রাখাটা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট বা অবৈধ অবরোধ। অবরোধটা হচ্ছে যে নির্দিষ্ট একটা বাউন্ডারির মধ্যে তাকে আবদ্ধ করে রাখা, সেই জায়গা থেকে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অথবা তার পরিবারের সদস্যদের কাছে সে যেতে পারে না, এরকম কোন একটা জায়গায় আটকে রাখা, এটা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। 340 ধারা 339 ধারা নির্দিষ্ট একটা পথে বাধা দেওয়া, অর্থাৎ এই যে পথ দিয়ে যেতে পারবে না, এবং ওই পথটা আবার বাধা দেওয়াটা তার ওই পথে চলাচল করার তার আইনগত অধিকার থাকতে হবে। যেমন আমরা উদাহরণ দিলাম, সরকারি রাস্তা দিয়ে যখন কেউ বাধা দিবে, ওই রাস্তা দিয়ে তো সবার চলাচলের অধিকার আছে, ইভেন যাকে বাধা দেওয়া হচ্ছে সেও চলাচলের অধিকার রাখে। এই জন্য এটা হচ্ছে রংফুল রেস্ট্রেইন। কিন্তু কারো যদি ব্যক্তিগত জায়গা হয়, আপনার বাড়ির পাশে আরেকজনের বাড়ি আছে, সে বলে যে আমি তোমাকে বের হতে রাস্তা দিব না, আমার এই রাস্তা দিয়ে এখন হাঁটতে পারবে না, এই জায়গায় আমি দেওয়াল দিয়ে দিব, তখন এটা আপনি পাবেন না যে আপনাকে অবৈধভাবে বাধা দিয়েছে। কারণ অবৈধভাবে বাধা, এটা দেখাতে হলে আপনাকে দেখাতে হবে যে এই পথ দিয়ে চলাচলের আমার আইনগত অধিকার আছে। হ্যাঁ, যদি এমন হয় যে না, ওই পথ বের করে দিচ্ছে না, তখন ভিন্ন কথা। কিন্তু তার জায়গাতে আপনি আগে হাঁটতেন, এখন হাঁটতে দিচ্ছে না, এটা আপনার রংফুল রেস্ট্রেইন হয়নি। রংফুল রেস্ট্রেইনটা হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়া দিয়ে যেতে না দেওয়া, কিন্তু অন্য পথ দিয়ে আপনি যান, তার কোনো মাথা ব্যথা নাই, হেডেক নাই। কিন্তু রংফুল কনফাইনমেন্ট আপনাকে পুরোপুরি আবদ্ধ করে রাখে। এমন হতে পারে, কোনো খোলা মাঠে হতে পারে, সবসময় ঘরের মধ্যে হবে এমন না, খোলা মাঠে বললো এই কেউ নড়বে না, এই জায়গা থেকে কেউ বের হবে না, দিয়ে সেনাবাহিনী বা অস্ত্রধারী ব্যক্তিরা ঘিরে ফেললো। ঘিরে ফেললে এটা হচ্ছে রংফুল কনফাইনমেন্ট। অর্থাৎ ওই জায়গা থেকে আপনি বের হলেই গুলি খাবেন, অথবা বের হলে আপনার ক্ষতি হবে। এই ধরনের যদি পরিস্থিতি তৈরি হয়, তখন সেটি হবে রংফুল কনফাইনমেন্ট। ইতিপূর্বে আমাদের পরীক্ষায় এই ধরনের পরীক্ষা প্রশ্ন আসছে, আমরা একটু দেখি। 2020 সালে প্রশ্ন আসছে, এক্স ওয়াই ব্যক্তি ঘরে যেতে বাধ্য করতো, সেখানে তালাবদ্ধ করে রাখে। এক্স কি অপরাধ করেছে? অবৈধ বাধা, অবৈধ অবরোধ, অপহরণ, বলপূর্বক বাধা। দেখেন এই জায়গায় যেতে বাধ্য করতো, যেতে বাধ্য করছে, সেটা ঠিক আছে, যাওয়ার পরে সেই জায়গায় আবদ্ধ করে রাখছে। আবদ্ধ করে রাখাটা হচ্ছে এটা অবৈধ অবরোধ বা রংফুল কনফাইনমেন্ট, 340 ধারা অপরাধ করছে। আর একটা প্রশ্ন 13 সালে আসছে, ওয়াই এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে এক্স বিঘ্ন সৃষ্টি করে, এতে ওয়াই এর চলাচল বাধাগ্রস্ত হয়। এক্স এর কৃত অপরাধ হলো অন্যায় আটক, অন্যায় অর্পণ, অন্যায়ভাবে বাধা, অন্যায় নিয়ন্ত্রণ। এটা হচ্ছে অন্যায়ভাবে বাধা, অর্থাৎ 339 ধারা অপরাধ হয়েছে। এর মধ্যে কয়েকটা সাজা আছে, আপনারা পড়ে নিয়েন, 341 থেকে 344 ধারা। তার মধ্যে এইটা নিয়ে, এই সাজা নিয়ে এখনো পর্যন্ত কোনো পরীক্ষা প্রশ্ন আসে নাই, দেখা যাক ভবিষ্যতে আসে কিনা। আমরা চলে আসি 339 ধারা, ফোর্স। 350 ধারায় ক্রিমিনাল ফোর্স, 351 ধারায় হ্যাজার্ড বা আক্রমণ। দেখেন ফোর্সটা কি? ফোর্সটা হচ্ছে কোন একটা কাজের মাধ্যমে কারোর গতি সঞ্চার করে দেওয়া, গতি থামিয়ে দেওয়া, গতি পরিবর্তন করে দেওয়া, এটা হচ্ছে ফোর্স। তিনটা ওয়েতে ফোর্স হয়। একটা হচ্ছে যে কেউ বসে আছে, তার গতিটাকে সঞ্চার করে দেওয়া। ধরুন একটা নৌকা, একজন ব্যক্তি বসে আছে, জোয়ার বা ভাটা হচ্ছে, একটা দিকে পানি যাচ্ছে,
আর একজন ব্যক্তি কি করলো, তার যে ঘাটের দড়ি বাঁধা ছিল ওটা ছেড়ে দিল। এখন তো ওই জায়গা তো যদি বৈঠা দিয়ে নাও পায় তাও তো আস্তে আস্তে চলে যাবে। তো এটা কি তার গতিটাকে সঞ্চার করে দিল। কোন একটা গাড়ি আসতেছে, এই হাত দেয় দাঁড়াও, এজাজে যেতে পারবো না, দাঁড়াই গেল, এই যে তার গতিটাকে থামাই দেওয়া হলো। অথবা আপনি তার সাইকেল চলে যাচ্ছে, সাইকেলটাকে ব্রেকটাকে ধরে ফেললো, তো তুই কই যাস, দাঁড়া, তোরে আজকে দেখে নিব, তাহলে তার গতিটাকে থামাই দেওয়া হলো। গতি পরিবর্তন করে দেওয়া কেমন, একটা গাড়ি আসতেছে, আপনি যে এরকম কলেজ যাবে, সে দাঁড়ায় গেল, সেই গাড়িটা আপনাদের দিকে না দাঁড়িয়ে আর এক সাইড থেকে সে চলে গেল। এটা হলো গতি পরিবর্তন করে দেওয়া। মোশন কখনো চেঞ্জ হয়, কখনো হল্ট হয়, আর কখনো গতিটা সঞ্চার হয়। তাহলে এই তিনটা ওয়ে যদি থাকে কোন একটা ওয়েতে, তাহলে সেটি হবে ফোর্স। এই ফোর্সটাই যখন গিলটি মাইন্ড থাকবে কোন একটা অপরাধ করার জন্য, এই ফোর্স প্রয়োগ করা হবে, তখন সেটি হবে ক্রিমিনাল ফোর্স। যেমন একজন ব্যক্তি কি করলো, কোন একটা কুকুর নিয়ে যাওয়ার জন্য তার নির্দিষ্ট ঘ্রাণ ওই কুকুর শুনতে পায়, এরকম একটা টোপ সে পকেটে রাখলো, রেখে ওই বাড়ির সামনে দিয়ে আস্তে করে হেঁটে গেল, কুকুরটা ওই ঘ্রাণ পেয়ে তার পিছনে পিছনে চলে গেল, তখন এটি হলো ক্রিমিনাল ফোর্স, অর্থাৎ ক্রিমিনাল ফোর্স সে অ্যাপ্লাই করছে। যাই হোক, এই ধরনের একাধিক উদাহরণ আছে, আমরা ওদিকে না যাই, আমরা প্রাথমিকভাবে উদাহরণটা সংজ্ঞাটা বুঝে ফেলছি। এরপরে আসি হ্যাজার্ড, আক্রমণ। আক্রমণটা হচ্ছে কাউকে, দেখেন আমরা আক্রমণটা স্বাভাবিকভাবে আইনের স্ট্যান্ডার্ড বাইরে আমরা অন্যভাবে বুঝি। আক্রমণটা হচ্ছে কেউ হয়তো কারোর উপরে হামলা করলো, মারধর করলো, এটাকে আমরা মনে করি যে আক্রমণ করছে না। এটা হচ্ছে যদি আপনার শরীরে লাগে, যে এর আগে পড়ে আসলাম সিম্পল হার্ট আর গ্রিভিয়াস হার্ট, আপনার গায়ে শরীরে টাক লাগলে সিম্পল হার্ট, যদি ওইটা ওই যে 8 শ্রেণীর কোন একটা পর্যায়ে পড়ে, তখন সেটি হবে গ্রিভিয়াস হার্ট। কিন্তু হ্যাজার্ড, আক্রমণটা হচ্ছে যে অঙ্গভঙ্গি করা, প্রস্তুতি নেওয়া। কি করলো, হাত উঁচে করে বললো তোর দেখ, দাঁত ফেলে দেবো তোকে এক কাপড় দিয়ে, এটি হচ্ছে আক্রমণ। দাঁত ফেলে নাই, আপনার শরীরে টাচও দেয়নি, কিন্তু ভয় দেখাচ্ছে, হাত উঁচু করছে, এটা হচ্ছে কি আক্রমণ, হ্যাজার্ড। অথবা হাত উঁচু করে বলছে যে এই যে হাত দেখছিস করে কিন্তু একদম এখনই শেষ করে দিব। অথবা একটা অস্ত্র নিয়ে বলে যে এই যে দেখছিস ছুরি আছে, ছুরিতে তোকে পেট ফুটো করে দেবো। অর্থাৎ এই ধরনের একটা অঙ্গভঙ্গি করা, মুখের একটা ভাষা ইউজ করা, অর্থাৎ এর দ্বারা আজকে ভীতি সঞ্চার হবে, ভীত সন্ত্রস্ত হবে, এইরকম কোন কার্যক্রম করা। এই করার ফলে যে ঘটনাটা ঘটবে, এটা হচ্ছে হ্যাজার্ড, আক্রমণ। অর্থাৎ কেউ আপনাকে বলতেছে, আপনার ক্লায়েন্টকে, যে তোকে দাঁত ফেলে দিব, এবং এইটা বলছে শুধু মুখের ভাষা না, যদি দাঁত ফেলে দেয় হুমকি দেয়, তখন হয়ে যাবে 506 দাঁড়াবে, যে তুই আমার বাড়ির সামনে তো যাই, দেখিস তোদের কি করি, তোর ঠ্যাং ভেঙে দেবো। এই ধরনের যদি ভয় ভীতি দেখে, তখন হয়ে যাবে 506 ধারার অপরাধ, ক্রিমিনাল ইন্টিমিডেশন, অপরাধমূলক ভয় ভীতি প্রদর্শন। কিন্তু যদি হাত উঁচু করে, অঙ্গভঙ্গি করে, যে ধরে দেখছি যে এখনই শেষ করে দিবি, কিন্তু শেষ করে নাই, হয়তো ভিকটিম পালাই গেছে, অথবা দাঁড়াইছিল, সে হয়তো শুধু ভয় দেখানোর জন্য এই কাজগুলো করছে, এটাই হচ্ছে আক্রমণ। যাই হোক, এটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, আমরা একটু দেখি। 2022 সালে আসছে, এক্স লাঠি হাতে নিয়ে ওয়াই কে বলে আমি তোমাকে পিটাবো, এর দ্বারা এক্স এর কৃত অপরাধ আক্রমণ, আঘাত, বল প্রয়োগ, আঘাতের চেষ্টা। তাহলে এটি হচ্ছে আক্রমণ, কারণ এই যে আমি তোমাকে পিটাবো, এটা বললো লাঠি হাতে নিয়ে, কিন্তু লাঠি হাতে না নিয়ে যদি মুখে মুখে বলে আমি তোকে পিটাবো, তাহলে এটা হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন, ভয় দেখাইছে, অপরাধমূলক ভীতি প্রদর্শন করছে। কিন্তু যদি লাঠিটা উঁচু করে নিয়ে যদি বলে যে আমি তোমাকে পিটাবো, তখন সেটি হয়ে যাবে হ্যাজার্ড, আক্রমণ। দেখেন সূক্ষ্ম পার্থক্য, অল্প কিছুর কারণে এক একটা অপরাধের ধরন চেঞ্জ। এরপর আমরা যখন সম্পত্তি নিয়ে দেখবো, তখনও দেখবো যে অনেক চেঞ্জ, এক চুরি থেকে চিন্তায় হচ্ছে কিভাবে, এক্সপ্লোশন হচ্ছে কিভাবে, এটা দেখবেন যে সামান্য চেঞ্জ। তাহলে দেখেন, হাত উঁচু না করে স্বাভাবিকভাবে বললো যে তোরে আমি পিটাবো, তুই দাঁড়া, এই যে তুই দাঁড়া, তোকে আমি পিটাবো, এটা যখন বলছে, তখন এটা ক্রিমিনাল ইন্টিমিডেশন, 506 ধারার অপরাধ করছে। যখন তুই দাঁড়া, আমি আসতেছি তোরে পিটাবো, এটা বলে যখন সে হয়তো লুঙ্গি ঠিক করতেছে, হেঁটে আসতেছে, অথবা কোন একটা লাঠি নিয়ে উঁচু করছে, তখন সেটি হয়ে যাবে হ্যাজার্ড, যে আপনার উপরে আক্রমণ করছে। অর্থাৎ আপনার গায়ে লাগা লাগবে না, আর যদি গায়ে শরীরে টাচ লাগে, তাহলে তো সিম্পল হার্ট হয়ে যাবে। খেয়াল করেন কত সূক্ষ্ম বিষয়, যার অঙ্গভঙ্গি করে নাই, হুমকি দিয়েছে, মুখের কথা বলছে, 506 দ্বারা ক্রিমিনাল ইন্টিমিডেশন, অপরাধমূলক বল প্রয়োগ।
এই কথাটা বলার সময় অঙ্গভঙ্গি করছে, দাঁড়া করে দেখে নেবো, দাঁড়া আসতেছে আমি, তুই দাঁড়া দেখি তোর বুকের পাটা কত শক্তিশালী, এই ধরনের বক্তব্য দিয়ে সে যখন অঙ্গভঙ্গি করবে, নাড়াচাড়া করবে, একটু দেখাবে যে আমি আসতেছি, তখন সেটি হয়ে যাবে অ্যাজার্ট, আক্রমণ। আর যখন সে কোনো একটা লাঠি নিয়ে আপনার উপর আঘাত করে ফেলবে, তখন সেটি হয়ে যাবে সিম্পল হার্ট। আর যদি ওই আঘাতের ধরন 320 ধারার ওই 8 শ্রেণীর কোনো এক শ্রেণীর মধ্যে পড়ে, তাহলে সেটি হয়ে যাবে গ্রিভিয়াস হার্ট। জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি, এরপরে আমরা চলে আসি, এর মাঝে কিছু সালে প্রশ্ন আছে, আপনারা সালে প্রশ্ন পড়বেন, কোন কত বছরের সাজা আছে, ঠিক এর মধ্যে কয়েকটা আছে। আমরা চলে আসি কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন। কিডন্যাপিং দেখেন 359 ধারাতে আছে, আমরা এটা মিলাই পড়বো। দেখেন 339 থেকে শুরু হয়েছে, এরপরে 349, এটাতে এখন 359। এইভাবে আপনাদের যদি ইংরেজি বইটা থাকে, অর্থাৎ অরিজিনাল যে গভর্নমেন্ট পাবলিশ করছে, এটা থেকে দেখলে আরো পড়তে খুব মজা লাগবে এবং খুব সংক্ষেপে মনে হবে যে সাজানো আছে, গুছানো আছে, সূচিপত্রটা দেখলেই মনে হবে। যাই হোক, কিডন্যাপিং, কিডন্যাপিংটা কি? কিডন্যাপিংটা হচ্ছে 359 ধারায় দুই প্রকার কিডন্যাপিং হয়, শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে, আর বড়দের ক্ষেত্রে হয় অ্যাবডাকশন। আইনের পরিভাষা হচ্ছে অ্যাবডাকশন। যেমন কোন একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কেউ অপহরণ করলো, তখন সেটাকে ইংরেজি পরিভাষা লিগ্যাল টার্মটা কিডন্যাপিং না, সেটা হচ্ছে অ্যাবডাকশন। আর যখন বাচ্চাদেরকে নিয়ে যাবে, সেটা ফিমেল হতে পারে, মেল বেবি হতে পারে, তখন সেটি হবে কিডন্যাপিং। কিডন্যাপিং দুই শ্রেণীর, একটা হচ্ছে কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যাওয়া। দ্যাট মিন্স বাংলাদেশের যে টেরিটোরিয়াল এরিয়া আছে, এই টেরিটোরিয়াল এরিয়ার মধ্য থেকে বিদেশে নিয়ে যায়, তখন সেটি হচ্ছে এক ধরনের কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ। অন্য প্রকার হচ্ছে কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ বা লফুল অথরিটি, যে আইনত অভিভাবক থেকে আলাদা করা। যেমন যদি মায়ের কাছে থাকে, সেটা আইনত অভিভাবক, বাবার কাছে থাকে আইনত অভিভাবক, অথবা বাবা মার অনুপস্থিত দাদাদের কাছে থাকে, দাদির কাছে থাকতে পারে, ফুফুর কাছে থাকতে পারে, কিন্তু চাচির কাছে এটা আইনত অভিভাবক না, চাচি কখনো আইনত অভিভাবক না। তো এই যে রক্ত সম্পর্ক যারা, তারা আইনত অভিভাবক আছে, অথবা এদের সবার অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত কাউকে গার্ডিয়ান বা কাস্টোডিয়ান হিসেবে ঘোষণা করেছে, এইরকম কোন ব্যক্তির কাছে আছে, ওই ব্যক্তির সম্মতি ব্যতীত তাকে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়া, সেটি হচ্ছে কিডন্যাপিং ফ্রম গার্ডিয়ানশিপ, অর্থাৎ অভিভাবকত্ব থেকে কিডন্যাপ করা। যদি এই বাবা মার থেকে, যদি তাদের অনুপস্থিতি, তাদের সম্মতি ব্যতীত কেউ ওই সন্তানকে সরাই নিয়ে যায়, এই জায়গায় আবার বয়সের কথা উল্লেখ আছে। বয়সটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 14 বছর, মেয়েদের ক্ষেত্রে 16 বছর, অর্থাৎ 16 বছর এবং 14 বছর। দেখেন কিছু কিছু ধারার মধ্যে কিছু কিছু বয়সের কথা উল্লেখ আছে, এটা আমাদের খুব সূক্ষ্মভাবে মনে রাখতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসলে ওই সময়টা ক্যাচ করা যায়। সবসময় আমাদের মাথায় আসে যে মনে হয় 18 বছরের নিচে সবাই শিশু, এর বাইরে মনে হয় কোথাও কিছু নাই। দেখেন 90 ধারাতে আমরা গত ক্লাসে পড়ছিলাম যে কোন কাদের সম্মতি নয়, সেই 90 ধারাতে ওই জায়গায় 12 বছর বা তার নিচে ব্যক্তির সম্মতি কোন সম্মতি হিসেবে গণ্য হবে না, এটা কোনো কনসেন্টই না, এই জায়গায় পড়ছি। আবার এদিকে এসে দেখেন কিডন্যাপিং এর ক্ষেত্রে পড়তেছি দুই শ্রেণীর, বালকের ক্ষেত্রে একরকম, বালিকার ক্ষেত্রে একরকম। যদি মেল বেবি হয় তাহলে 14 বছর, ফিমেল বেবি হয় তাহলে হবে 16 বছর। এই সময়ের মধ্যে, এই বয়সী কোন বাচ্চাকে যদি তার গার্ডিয়ানশিপ, লফুল গার্ডিয়ানশিপ বা আইনত অভিভাবক, এই আইনত অভিভাবকদের থেকে আলাদা করে নেওয়া হয়, তখন সেটি হয়ে যাবে কিডন্যাপিং। আর চলে আসি অ্যাবডাকশন। 362 ধারাতে অ্যাবডাকশন আছে, জোরপূর্বক অপহরণ। এই অ্যাবডাকশন হচ্ছে কোন একজন ব্যক্তিকে, অর্থাৎ এই প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কোন একটা নির্দিষ্ট জায়গায় পরলুপ্ত করা অথবা জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে অপহরণ করা, অ্যাবডাকশন।
অর্থাৎ বড় ব্যক্তি যারা আছে ওই যে 14 বছর এবং 16 বছরের বাইরে উপরে বয়স যারা থাকবে তাদেরকে মেল হোক ফিমেল হোক কোন একটা নির্দিষ্ট জায়গায় যেতে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, নিয়ে আটকে রাখা অথবা জোরপূর্বক নিয়ে সেই জায়গায় আটকে রাখা, সেটি হচ্ছে অ্যাবডাকশন। 362 ধারাতে অ্যাবডাকশন বা জোরপূর্বক অপহরণের কথা বলা আছে। 364 ধারায় খুন করার উদ্দেশ্যে অপহরণ, কিডন্যাপিং অর অ্যাবডাকশন একই কথা। আমরা এটা এর মধ্যে আহামরি কিছু নাই। আমরা চলে আসি আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। 375 থেকে 377 তিনটাই গুরুত্বপূর্ণ। এই তিনটার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 375 আর 377টা। 76 মধ্যে দরকার নাই, কারণ এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 ধারাতে এই রেপের সংজ্ঞা দেওয়া আছে এবং যেহেতু ট্রাইব্যুনাল আছে আলাদা, ওই ট্রাইব্যুনালে বিচার হয়, এই কারণে ওটা সাজাটা এখন আর আমাদের জন্য প্রযোজ্য না। তো এই জায়গায় সংজ্ঞাটা প্রযোজ্য, কারণ ওই আইনে ওই জায়গায় রেপের সংজ্ঞা দেওয়া আছে যে পেনাল কোড 1868 375 এর সংজ্ঞার বিধান অনুযায়ী আরো কিছু আনুষঙ্গিক তথ্য কিছু দিয়ে সংজ্ঞাটাকে সমৃদ্ধ করছে। যাই হোক, আমরা 375 ধারায় রেপের সংজ্ঞাটা দেখবো। এই জায়গায় গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে। দেখেন 5টা জিনিস আছে, 5টা উপকরণ আছে বা 5টা উপাদান আছে ধর্ষণের। তো রেপের এই জায়গা থেকে প্রশ্ন আসে যে রেপের সংজ্ঞা আছে কোথায়? 375 ধারাতে। রেপের উপাদান কয়টি বা 375 ধারার উপাদান কয়টি? 5টি উপাদান। 5টি উপাদানের মধ্যে প্রথম উপাদান, 5 উপাদান হচ্ছে এগেইনস্ট হার উইল। খেয়াল করবেন এই জায়গা 5টা উপাদানের মধ্যে একটা উপাদান হচ্ছে উইল, বাকিগুলো সব কনসেন্ট। এবং মজার ব্যাপার হচ্ছে টোটাল পেনাল কোডের মধ্যে যত জায়গায় সম্মতির কথা বলা আছে সব জায়গায় কনসেন্ট শব্দটাকে ব্যবহার করা হয়েছে, উইল শব্দটা এই একটা জায়গায় আছে। উইল হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, এবং বাংলায় যখন আমরা পড়ি অনেক সময় আমরা এক করে ফেলি যে ইচ্ছার বিরুদ্ধে আর সম্মতি ব্যক্তি রেখে তো একই রকম মনে হচ্ছে বাংলা, কিন্তু এটা আলাদা কিনা? অবশ্যই আলাদা, এবং আইনে এটা আলাদা করা হয়েছে ক্রাইটেরিয়া। দেখেন 1 নম্বরে 5 নম্বরের 1 নম্বর হচ্ছে এগেইনস্ট হার উইল, ইচ্ছার বিরুদ্ধে। 2 নম্বর হচ্ছে উইদাউট হার কনসেন্ট, সম্মতি ব্যতি রেখে। ইচ্ছার বিরুদ্ধেটা কি? যেমন সুস্থ একজন নারী যদি তাকে রেপ করতে যায়, সে যদি বাধা দেয়, তার ইচ্ছা নাই এবং সেই ইচ্ছা নাই সেটা যদি সে বাধা দেয় তখন সেটা হবে ইচ্ছার বিরুদ্ধে। আর যদি অন্য কোনো ভাবে সে বাধা দেওয়ার মতো পরিবেশ না পায় অথবা সম্মতি দিয়ে থাকে ভুল বোঝানো হয় অথবা ভয় ভীতি দেখানো হয়, দেখা যাচ্ছে কেউ অস্ত্র ধরে ভয় ভীতি দেখালো, তখন সে আর কিছু বলে নাই, তখন এটা মানে যে সম্মতি দিয়েছে তা না, তখন হবে উইদাউট হার কনসেন্ট, তার কনসেন্ট ছাড়া। তাহলে এই জায়গায় দেখেন প্রথম হচ্ছে এগেইনস্ট হার উইল, ইচ্ছার বিরুদ্ধে। ইচ্ছার বিরুদ্ধে যদি লেখে এজাহারে, তাহলে দেখাতে হবে যে ভিকটিম আসামিকে বাধা দিয়েছিল কিনা, বাধাটা কিভাবে দিয়েছিল, সে কি ভিকটিমকে নখের আঁচড় দিয়েছে নাকি তার শার্ট ছিঁড়ে ফেলছে নাকি কি কি হয়েছিল, এই ধরনের এই বাধাটার পরিপ্রেক্ষিটা এইটা প্রেক্ষাপটটা দেখাতে হবে। এরপর হচ্ছে এগেইনস্ট উইদাউট হার কনসেন্ট, সম্মতি ব্যতি রেখে। সম্মতি ব্যতি রেখে ধরেন ওই নারীর কোন দুর্বলতা ছিল, দুর্বলতাটা কেমন? তাকে কোনো জুসের সঙ্গে কোনো ওষুধ খাওয়ানো হয়েছে যার কারণে সে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছিল সাময়িক সময়ের জন্য, অথবা ঘুমের ওষুধ খাওয়ানোর কারণে ঘুমাই গেছে, সে বাধা দিতে পারে নাই, অথবা তিনি একজন কি বলে যে বাক প্রতিবন্ধী অথবা শারীরিক প্রতিবন্ধী হতে পারে। এই প্রতিবন্ধী হওয়ার কারণে এই সুযোগটা নিয়েছে আসামি, যার কারণে সে প্রতিরোধ করতে পারেনি বা বাক প্রতিবন্ধী হওয়ার কারণে কাউকে জোরে চিৎকার করে বলতে পারেনি। এই ধরনের যদি প্রেক্ষাপট হয় তখন হবে উইদাউট হার কনসেন্ট, তার সম্মতি ব্যতি রেখে। আর ইচ্ছার বিরুদ্ধে মানেই হচ্ছে সে বাধা দিয়েছিল। থার্ডলি হচ্ছে যে তাকে মৃত্যু বা গুরুতর আঘাতের জখমের ভয় দেখায় যদি তার সম্মতি আদায় করা হয়। ফোর্থলি হচ্ছে তাকে ভুল বুঝানো, মিসকনসেপশন দেওয়া, যে পুরুষ লোকটি জানে, দ্যাট মিন্স আসামি জানে যে ওই নারী বা ভিকটিম তার ওয়াইফ না, কিন্তু ভিকটিম মনে করছে বা বিশ্বাস করাইছে ওই আসামি যে সে তার ওয়াইফ। যেমন কেউ কাউকে আল্লাহকে বা অনেকে আছে যে ইসলামে তো নির্দিষ্ট নিয়ম আছে বিয়ের,
যে সেই জায়গায় এজাব থাকতে হবে, কবুল থাকতে হবে, সাক্ষী থাকতে হবে, তারপরে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়েটা পড়ানো হয়। তো এই কোনো কিছু তোয়াক্কা না করে তারা দেখা যাচ্ছে যে আল্লাহকে রসুলকে সাক্ষী রাখতেছে, নিজেরা দুইজন, কোনো আর পৃথিবীর আর কেউ সাক্ষী নাই, নিয়ে তারা দেখা যাচ্ছে যে সংসার করতেছে। এইরকম যদি হয় একটা পর্যায়ে গিয়ে তখন এই ওয়াইফ যদি জানে যে না সে আমার সঙ্গে প্রতারণা করছে, তখন সে রেপের মামলা দিতে পারে। যাই হোক, এই জায়গায় অনেক বিষয় আছে। এরপরে হচ্ছে যে যদি 14 বছরের নিচে হয় কোন ব্যক্তি, সে সম্মতি দিক অথবা না দিক, সম্মতি দিলেও কোনো ই নাই, না দিলেও কোনো ই নাই, এই জায়গায় সম্মতির কোনো মূল্য নাই। কারণ এই জায়গায় 75 ধারাতে বলাই আছে যে 14 বছরের নিচে, আর নারী শিশু নির্যাতন দমন আইন 2009 ধারাতে যে সংখ্যাটা সম্মিলিত করা হয়েছে সে জায়গায় 16 বছর বলা আছে। 16 বছরের নিচে কোন নারী বা শিশু, কথাটা ল্যাঙ্গুয়েজটা দেখেন, 16 বছরের নিচের কোন নারী অথবা শিশু, তারপরে এই যে 75 ধারা যে উপাদানগুলো আছে এই ধরনের হয়ে থাকে, তখন সেটি হবে রেপ। এই জায়গায় দেখেন, নারী বলতে এই শিশু বলতে এই জায়গায় মেল ফিমেল উভয়কে বোঝায়। যদি 16 বছরের নিচে কোন কি বলে যে পুরুষ হয়ে থাকে, বাচ্চা হয়ে থাকে, তার সঙ্গেও যদি কোনো 377 ধারার যে আনন্যাচারাল অফেন্স আছে, অস্বাভাবিক কাজ আছে, অর্থাৎ যেটাকে আমরা সাধারণত যদি আইনের বাইরে গিয়ে কথা বলি বলাৎকার বলা হয়, তাহলে সেটিও যদি 16 বছরের ভিকটিমদের বয়স যদি 16 বছরের নিচে হয়, সে পুরুষ হোক মহিলা হোক উভয় ক্ষেত্রে রেপ হবে। আর যদি 16 বছরের উপরে হয়, তাহলে যদি পুরুষ হয় ভিকটিম, তখন চলে আসবে 377 ধারার অপরাধ হবে। তো 377 ধারাটা মূলত পুরুষের সঙ্গে এই 375 ধারার এই ধরনের কাজ করা, অথবা কি বলে কোন পশুর সঙ্গে করা। এবং কিছুদিন আগে আমরা ইস্যু দেখছি, মিডিয়া মারফত দেখতে পেয়েছি, কোন এলাকায় যেন তার পশুর সঙ্গে করছে, এই জন্য 357 ধারার অভিযোগ করছে তাতে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের বডি। আমাদের টোটাল এই পেনাল কোডের মধ্যে কয়েকটা পার্ট আছে অপরাধ, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কিছু আছে যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, আর কিছু আছে আমাদের বডির ক্ষেত্রে যে অপরাধগুলো, সেগুলো আমরা ওই যে হার্ট থেকে জানলাম, সিম্পল হার্ট, গ্রিভেস হার্ট, তারপরে আপনার রংফুল রেস্ট্রিক্ট হলো, রংফুল কনফাইনমেন্ট হলো, হ্যাজার্ড হলো, তারপরে এই যে কিডন্যাপিং হচ্ছে, অ্যাবডাকশন হলো, এরপরে এসে লাস্টে এসে রেপ দেখলাম, 377 ধারায় আনন্যাচারাল অফেন্স আছে, সেটিও দেখলাম। আমাদের বডি নিয়ে আমাদের আলোচনা শেষ, অপরাধ নিয়ে তাদের শাস্তি নিয়ে, শাস্তিটা পাশাপাশি পড়ে নেবেন শেষ। আমরা নেক্সট ক্লাসে পড়ব সম্পত্তি নিয়ে। আমাদের বডি এবং আমাদের যে সম্পত্তি, এই দুইটা নিয়েই মূলত পেনাল কোডের যত ধরনের শাস্তি আছে, অপরাধ আছে, এগুলা নিয়ে। আর কিছু আছে রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট, সেটি রাষ্ট্রের এই যে সমাবেশ, অবৈধ সমাবেশ রোধ করার জন্য, এইগুলো কথা আমরা পড়ে ফেলছি। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে যে আরেকটা ক্লাস নিলে আশা করি শেষ হয়ে যাবে। তো আপনাদের তো আমি চেহারা দেখতে পাচ্ছি না, তো কারোর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে যদি একটু বলতেন ভালো হতো আর কি, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। এটা ঘোরায় কিভাবে? জি, অনলাইনে আছেন যারা, কার কোনো প্রশ্ন আছে? সে তো লাইনে নাকি সবাই চলে গেছে? না স্যার, কোনো প্রশ্ন নাই। জি জি, আচ্ছা, যদি কখনো কারোর পড়তে গিয়ে কোনো সমস্যা হয়, অবশ্যই আপনাদের গ্রুপে আমিও আছি, নক দিবেন বা গ্রুপে লিখবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, সবার প্রস্তুতি আশা করি ভালো হচ্ছে। তো সবাই একটু ভালো করে পড়াশোনা করেন শেষ সময়ে। আর কোনো প্রশ্ন বুঝতে সমস্যা মনে করলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর বারবার এটা একটু মনে মনে ভাববেন, আপনি সারাদিন কি কি পড়লেন, এটা ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা একটু মেমোরাইজ করবেন, আত্মসমালোচনার মতো, যে আপনি সারা দিন এই আইনের এই ধারাগুলো কোন ধারায় কি আছে, আপনি ঘুমানোর আগে একটু শুয়ে পড়ে চিন্তা করবেন। বিশেষ করে 12 তারিখের আগে এই সময়টাকে আপনার অন্যান্য কাজ থেকে একটু অব্যাহতি নেন,
না হলে যদি এই সময়টা চলে যায় আমাদের অনেকের হয়তো আরো কিছু আগে নামাজ অপেক্ষা পড়ে করতে নিই। হবে পরীক্ষার জন্য। তো যাই হোক, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার মনের নেক আশা পূরণ করুক এবং সবাইকে উত্তীর্ণ করুক। তো সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাকিব নামাজ পড়লা? সাকিব নামাজে গেছিল? ভিতরে আছে তো। আচ্ছা। হ্যাঁ, বসছে মনে হয়। আচ্ছা, বাজলো যে মহিলা